হ্যালো এভরিওয়ান, আপনাদের সবাইকে 10 মিনিট স্কুলের লেকচার সিরিজে স্বাগতম। আজকে আমরা অর্গানিক কেমিস্ট্রি 7 নম্বর লেকচারে চলে আসছি এবং মোটামুটি ভাবে আমরা অনেকাংশে আগাই গেছি, যে কতটুকু আগাতে হবে না আগাতে হবে অনেকাংশে আগাই গেলাম। সো আমরা এখন 6টা লেকচার যখন শেষ করেছি, আমাদের মোটামুটি বেসিক কভার হয়ে গেছে। আমরা কিভাবে বিক্রিয়াকে অ্যাপ্রোচ করব, জৈব যৌগের যেটা মুখস্থের বিষয় না, জৈব যৌগের যে অনেক ইন্টারেস্টিং কনসেপচুয়াল একটা বিষয়, যে আপনি যদি ভালো করে বুঝে বিক্রিয়াগুলো পড়েন তাহলে হচ্ছে আপনার জন্য বিক্রিয়াগুলো খুব সহজ। কিন্তু যদি আপনি একটু মুখস্থ করার চেষ্টা করেন তাহলে তো বিক্রিয়াগুলো আপনাদের কঠিন হয়ে যায়। এবং জৈব যৌগ যেটা অনেক বড় একটা চ্যাপ্টার, তাই আমি চেষ্টা করেছি এখানে সবচাইতে যত ভালোভাবে করা যায় লেকচারটা, যত ভালোভাবে আপনারা বুঝতে পারেন চ্যাপ্টারটা, তার জন্য আমি আমার লেকচারটা ওভাবে সাজিয়েছি। তো আজকে আমরা একটা বিশেষ মূলক নিয়ে কাজ করব। আমরা মূলত কাজ করব অ্যামিন নিয়ে। তো অ্যামিন নিয়ে কাজ করতে গেলে যেটা সমস্যা হয় সবার, সবচেয়ে অ্যামিনের বিশেষ বিক্রিয়া আর প্রকারভেদ। বিশেষ বিক্রিয়া এবং বিশেষ বিক্রিয়াগুলো বুঝতে গেলে আমার প্রকারভেদগুলো খুব ভালো করে বুঝতে হয়। তো প্রকারভেদগুলো আমরা যেহেতু ভালো করে অনেকে বুঝতে পারি না, তার ফলে আমাদের অনেক কনফিউশন থেকে যায়। এবং অ্যামিন নিয়ে সবচেয়ে বেশি কনফিউশন থাকে অনেকে কনসেপ্টে, কারণ ইন্টারমিডিয়েটে বইয়ে অনেক সময় ভালো মতো ক্লিয়ার করে দেওয়া হয়ে থাকে না, যার ফলে হয় সেটা আপনারা অনেকে ভালো মতো বুঝতে পারেন না যে অ্যামিনের আসলে ভালো এই মেইন জিনিস কোন জায়গায়, যে অ্যামিন বুঝার জন্য আপনাদের আসলে মেইন কোন জায়গায় আপনাদের সমস্যা বা আটকে যাওয়া জায়গাটা কোন জায়গায়, সেটা আসলে অনেকে বুঝতে পারে না বলে আসলে অ্যামিনটা বোঝাটা অনেকের জন্য একটা বিশাল চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। তো দেরি না করে আমরা আসলে আমাদের চ্যাপ্টারে চলে যাই। চ্যাপ্টারের মূল বিষয় আমরা এখন অ্যামিনের বিভিন্ন প্রস্তুতি আর প্রকারভেদ নিয়ে পড়বো। বাট প্রস্তুতি করার আগে আমার প্রকারভেদটা শেষ করতে হবে, এটা আমাদের ফার্স্ট প্রায়োরিটি। তারপর প্রকারভেদ শেষ করে ফেলতে পারলে আমরা প্রস্তুতি অ্যামিনে সহজে যেতে পারবো। সো এখন আমরা যদি দেরি না করে আমরা যাই যে অ্যামিনকে অনেকভাবে শ্রেণীবিভাগ করা যায়। তো প্রথমে একটা একদম বেসিক শ্রেণীবিভাগ, সেটা গঠন অনুসারে আমরা যদি অ্যামিনকে শ্রেণীবিভাগ করতে চাই। তো গঠন অনুসারে অ্যামিন 3 প্রকার বা স্ট্রাকচার অনুসারে। তো অ্যালিফেটিক অ্যামিন বা অ্যালকাইল অ্যামিন, যেটার উদাহরণ হতে পারে আমার CH3NH2, আরেকটা উদাহরণ হতে পারে আমার C2H5NH2। এরা আমার অ্যামিন। সো অ্যামিনে যাওয়ার আগে আমরা বুঝতে হবে অ্যামিন আসলে কি। অ্যামিন আসলে আমাদেরকে বোঝায় যে অ্যামোনিয়ার প্রতিস্থাপিত ভার্সন, অ্যামোনিয়ার প্রতিস্থাপিত ভার্সনকে আমরা মোটামুটি অ্যামিন বলি। আমাদের বইয়ে এভাবেই উপস্থাপন করা হয়েছে, যদিও অ্যামিন আরো ডাইভার্স একটা বিষয়, কিন্তু আমরা অ্যামোনিয়ার প্রতিস্থাপিত ভার্সনকে আমরা মোটামুটি প্রতিস্থাপিত একটা যৌগকে আমরা অ্যামিন বলে থাকি। তো এটা C2H5NH2 একটা অ্যামিন, অথবা আরেকটা হতে পারে CH3NH2NHCH3, যদি দুইটা প্রতিস্থাপিত হয়েছে। তো ওইটার বিষয়ে আমরা ডিটেইল সামনে আরো যাব। বাট মোট কথা তার মেইন কার্যকরী মূলকের সাথে যদি আমার একটা অ্যালিফেটিক গ্রুপ যুক্ত থাকে, অ্যালিফেটিক অ্যারোমেটিক নিয়ে আমরা অনেক ডিটেইল আলোচনা করব সামনে একটা লেকচারে। কিন্তু তার আগে বলি যে যদি মূলকটা যদি এমন হয় যে আমার অ্যালিফেটিক মূলক, তখন আমরা তাহলে তাকে বলতে পারবো একটা অ্যালিফেটিক অ্যামিন। কিন্তু তাহলে অ্যালিফেটিক অ্যামিনে তো সেরকম থাকবে না, আমাদের অ্যারোমেটিক অ্যামিন হতে পারে। এবং অ্যারোমেটিক অ্যামিনের সবচেয়ে প্রকৃষ্ট উদাহরণ বা উৎকৃষ্ট উদাহরণ হলো আমার অ্যানিলিন বা এই ধরনের যৌগগুলো আমার কি অ্যারোমেটিক অ্যামিন। যদি তার অ্যামিনের একটা মূলক যদি একটা অ্যারোমেটিক প্রতিস্থাপক হয়, বা তার প্রতিস্থাপিত মূলকটা যদি একটা অ্যারোমেটিক প্রতিস্থাপক হয়, অ্যারোমেটিক সাবস্টিটিউট হয়, তাহলে আমার এইভাবে হবে। তো আমরা দেরি না করে আমরা 3 নম্বর অ্যামিন বা সাইক্লিক বা চাক্রিক অ্যামিন নিয়ে কাজ করা শুরু করব। তো সাইক্লিক বা চাক্রিক অ্যামিন কাকে বলে, তো এটা বোঝার জন্য যে জিনিসটা খুব বেশি গুরুত্বপূর্ণ, সেটা এরপর যেটা আমাদের চাক্রিক অ্যামিন। সাইক্লিক বা চাক্রিক অ্যামিন জিনিসটা কি? সাইক্লিক বা চাক্রিক অ্যামিন ধরা যাক আমার যদি অ্যামিন মূলক ওখানের সাথে যদি একটা এইরকম যদি একটা চক্র আকারে থাকে জিনিসটা। সো এটা একটু ক্লিয়ারলি করে যদি দেখাতে চাই, তাহলে আপনাদের মাথায় তো অনেক কনফিউশন হতে পারে যে সাইক্লিক অ্যামিন ওয়ার্ডটা আপনাদের অনেকেরই কনফিউশনের জায়গা তৈরি করতে পারে। তাই আমি এই জিনিসটা আরো কিছু এক্সাম্পল দিয়ে আপনাদের ক্লিয়ার করব। সো এই ফিগারটা দেখে হয়তো অনেকে বুঝতেছেন না যে সাইক্লিক অ্যামিন কাকে বলে। যেমন ধরা যায় সাইক্লিক অ্যামিনের অনেকগুলো এক্সাম্পল হতে পারে আপনার এটা NH, রাইট? সো এটা অ্যামোনিয়াটা প্রতিস্থাপিত যৌগ, কিন্তু তাকে যে আলটিমেটলি যে প্রতিস্থাপিত হওয়ার পর সেটা চক্র গঠন করছে, তাই এটাকে বলে সাইক্লিক অ্যামিন। যেমন কিভাবে এটা একটা সাইক্লিক অ্যামিন, আপনার এরকম হেক্সাগন যদি আঁকেন তাহলে এটা একটা সাইক্লিক অ্যামিন।
আবার একইভাবে যদি আপনি একটা সাইক্লিক অ্যামিন রাখেন, যে এইভাবে একটা সাইক্লিক অ্যামিন, যে এইভাবে একটা সাইক্লিক অ্যামিন হতে পারে, এখানে হাইড্রোজেন হবে। সো এইটাই হচ্ছে আমাদের মানে সাইক্লিক অ্যামিন বা গঠন অনুসারে অ্যামিনের একটা প্রকারভেদ। আপনারা যদি এটা বুঝতে পারেন তাহলে আমরা একটা বেসিক জিনিস ক্লিয়ার হয়ে গেল। তো সামনে আমরা আরো কিছু ডিটেইল প্রকারভেদের দিকে যাচ্ছি। এবার আমরা অ্যামোনিয়ার প্রতিস্থাপকের সংখ্যা অনুসারে অ্যামিনের প্রকারভেদ করব। অ্যামিন 4 প্রকার প্রতিস্থাপকের সংখ্যা অনুসারে আছে, সেটা হলো প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি এবং কোয়াটার্নারি। সো এটার ডিটেইল ব্যাখ্যা আপনাদের সামনের দিকে দিব। সো এটা নিয়ে আমরা খুব একটা আগাচ্ছি না এই ক্ষেত্রে। সো আমরা ডিটেইল ব্যাখ্যা সামনের দিকে দিব বলে আমরা এই অংশটা আর একটু পরে ডিটেইল করব। তো এরপর আসলে অ্যামিন মূলকের সংখ্যা অনুসারে অ্যামিন 3 প্রকার, মনো, ডাই, পলি। সো এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে মনো কোনটা, ডাই কোনটা আর পলি কোনটা, রাইট? সো মনো অ্যামিনের যেটা হচ্ছে সেটা হচ্ছে যদি আমার অ্যামিন মূলক বা যেটা হচ্ছে এই অ্যামিন মূলক বা নাইট্রোজেন কয়টা আছে সেটা উপর মোটামুটি ডিপেন্ড করতে। কারণ মনো অ্যামিনের एग्जांपल হচ্ছে CH3NH2, রাইট? সো এটা হলো আমার মনো অ্যামিন। কিন্তু আমি যদি এটা হচ্ছে আমার মনো অ্যামিন, তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে অ্যামিন মূলক বা নাইট্রোজেন এখানে মোটামুটি ভাবে একটাই আছে। এরপর যদি হয় এমন যে NH2 আর NH2, রাইট? মানে ধরা যাক আর বলতে বোঝাচ্ছি এখানে আমরা যদি এটা বোঝাতে ধরা যাক যে NH2 আর বা CH2NH2, মানে এটা এক্স্যাক্টলি আর মূলক বলবো না, মানে আপনাদের বিভিন্ন জায়গায় আর দেওয়া আছে কিছু কিছু বইতে, বাট মোটামুটি ভাবে আপনাদের এই জিনিসটা হচ্ছে আমার ডাই অ্যামিন। মানে এটা হচ্ছে আমার এক্সাম্পল হচ্ছে আমার ডাই অ্যামিনের এক্সাম্পল, মানে দুইটা অ্যামিনো মূলক বা দুইটা নাইট্রোজেন আছে এখানে, রাইট? তো এইখানের মধ্যে হচ্ছে মানে আমরা আলটিমেটলি যে মূল কম্পাউন্ডটা তৈরি হয়েছে সেই মূল কম্পাউন্ডটা হচ্ছে আমার দুইটা অ্যামোনিয়া থেকে আসলে দুইটা অ্যামোনিয়ার যে যৌগটা যে NH2 আর NH2। তো আসলে এটা খুব একটা কমপ্লিকেটেড একটা স্ট্রাকচার, এবং এটাতে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে আমি এইচসি থাকে এভাবে মনে রাখতে হবে নাইট্রোজেন যতটা হবে ঠিক ততটা অনুসারে নাম। মনোঅ্যামিনে আমার একটা নাইট্রোজেন, ডাইঅ্যামিনে দুইটা নাইট্রোজেন, পলিঅ্যামিনে তিনটা নাইট্রোজেন। তো এটা একটু মনে রাখার জন্য সোজা, কিন্তু এটা আসলে সবসময় হয় না, তাই একটু কেয়ারফুল থাকতে হবে বোঝার জন্য। আমরা সামনে গেলে আরো একটু ক্লিয়ার করব। এবার আসলে পলিঅ্যামিনের এক্সাম্পল, রাইট? পলিঅ্যামিনের এক্সাম্পল যদি আমরা দেখতে চাই যে একটা খুব খুব পপুলার এক্সাম্পল আছে, সেটা হচ্ছে ধরা যাক NH2 মূলক আছে, সরি এটা NH2 না, এটা NH2 হবে। NH2 মূলক আছে, NH2 মূলকের সাথে ধরেন CH2 দিকে হলো, আবার একটা CH2 হলো, তারপর আবার তাদের মাঝে একটা NH চলে আসলো, NH চলে আসলো, এবং এরপর আবার CH2 এবং সবার লাস্টে আবার NH2। তো এখানে দেখতেছেন এখানে কিন্তু যে আমরা আলটিমেটলি নাইট্রোজেন ঘটিত যে মানে অ্যামিন মূলক, সেই অ্যামিন মূলক কিন্তু এখানে তিনটা আছে। কয়টা আছে? একটা, দুইটা আর তিনটা। তো যদি দুইয়ের অধিক আছে, এই এক্সাম্পলটা হলো আমার পলিঅ্যামিনের উদাহরণ। তা পলিঅ্যামিনের উদাহরণ যেহেতু দিছি, তাই আমাদের যেটা বোঝা দরকার সেটা হচ্ছে ধরা যাক মনে রাখবেন যে মনোঅ্যামিনে নাইট্রোজেন থাকবে একটা, ডাইঅ্যামিনে নাইট্রোজেন থাকবে একটা, দুইটা, আর পলিঅ্যামিনে নাইট্রোজেন থাকবে তিনটা। সো এইভাবে আপনারা ব্যাপারটা ক্লিয়ার করতে পারবেন। এরপর আসতেছে গঠন অনুসারে কয়ভাবে করতে পারি। সো গঠন অনুসারে আমাদের অ্যামিনের ব্যাপারটা হচ্ছে এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, যেটা আপনাদের বোঝাতে হবে। তো গঠন অনুসারে অ্যামিনের যে বিষয়টা একটু গুরুত্বপূর্ণ আমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে অ্যামোনিয়ার অণুর হাইড্রোজেন পরমাণু অ্যালকাইল মূলক দ্বারা প্রতিস্থাপিত হলে অ্যালকাইল বা অ্যালিফ্যাটিক। তো এটা বলছে যে গঠন অনুসারে যেটা ছিল যে এটা একটু অন্য পার্সপেক্টিভে, কিছু কিছু বইতে গঠন অনুসারে মানে যে ভাগটা ওইটা আসলে চাক্রিক না বলে ওটাকে বিষম চাক্রিক বলা হয়েছে। মানে এটা প্রথম দিকে যেটা দেখলে আসলে একই, জাস্ট নামটা একটু ডিফারেন্ট। আসলে সাইক্লিক হয়ে গেলে অ্যামিন কিন্তু বিষম চাক্রিকই হয়ে যাবে, কারণ কথা হচ্ছে একটা চাক্রিককে আমি যদি সুষম চাক্রিক কখন বলবো? কার্বন 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 কার্বন, এখানে এই চক্রের সবগুলো যে এলিমেন্ট বা মৌল প্রত্যেকটা কিন্তু একই, যে প্রত্যেকটা কার্বন যদি এখানে মাঝখানে যদি একটা নাইট্রোজেন চলে আসে, এটা অবভিয়াসলি বিষম চাক্রিক হয়ে যাবে, রাইট? তো আমরা প্রথম দিকে যে ক্লাসিফিকেশনে দেখাইছিলাম সেটা আর এটা আসলে একই, কিন্তু কিছু কিছু বইতে এটাকে চাক্রিক অ্যামিন বলা হয়েছে, কিছু কিছু বইতে এটাকে বিষম চাক্রিক অ্যামিন বলা হয়েছে। কিন্তু আসলে চাক্রিক অ্যামিন যে কথা, বিষম চাক্রিক অ্যামিনে আসলে একই কথাই বোঝাচ্ছে, কারণ আমার যখন অ্যামিনটা যখন চক্রে ঢুকে যাচ্ছে তখন চক্রটা কিন্তু আসলে বিষম হয়ে যাচ্ছে, রাইট?
তো এই বিষয়টা আমাদের বুঝতে হবে, যদিও মানে আমি জাস্ট বোঝানোর জন্য বললাম যে অ্যালিফেটিকের জন্য এটা, অ্যারোমেটিকের জন্য এটা, আর বিষম চাকরির জন্য এটা। তো এখানে আমরা কিছু দেখানোর চেষ্টা করছি। তো কিছু কিছু বইতে চাকরি অ্যামিন বলতে ওইখানে ফোকাস করা হয়েছে ওভাবে, আর কিছু কিছু বইতে থেকে বিষম চাকরি অ্যামিন বলা হয়েছে। বাট আসলে দুইটা ক্লাসিফিকেশনই কারেক্ট, দুইটা ক্লাসিফিকেশন দুই দিক থেকে চিন্তা করলে কারেক্ট। তো আমি জাস্ট দুই দিক থেকে বোঝানোর জন্য বা দুইটা ডাইমেনশন থেকে বোঝানোর জন্য আপনাদেরকে দুইভাবে দেখাবো। আচ্ছা, সো এরপর আসছে প্রতিস্থাপকের সংখ্যা অনুসারে এবং এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তো প্রাইমারি অ্যামিন কাকে বলবো? অ্যামোনিয়া অণুতে দুটি হাইড্রোজেন পরমাণু অনুরূপ বিভিন্ন অ্যালকাইল বা অ্যাল মূলক দ্বারা প্রতিস্থাপিত হলে যে অ্যামিন হয় তাকে প্রাইমারি অ্যামিন বলে। তো আমরা প্রথমে আসি যে অ্যামোনিয়ার প্রতিস্থাপিত যৌগকে আমরা কি বলতেছি? অ্যামিন বলতেছি, রাইট? সো যদি অ্যামোনিয়ার একটা হাইড্রোজেন প্রতিস্থাপিত হয় তাহলে কি এর কয়টা বাকি থাকে? NH2 বাকি থাকে, রাইট? ওইখানে যদি একটা মূলক মানে একটা হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়ে যৌগ তৈরি হয় তখন ওটা বলা হয় প্রাইমারি অ্যামিন বা 1 ডিগ্রি অ্যামিন। কারণ অ্যামোনিয়ার একটা হাইড্রোজেন এখানে প্রতিস্থাপিত হয়েছে, তাই এটা হচ্ছে অ্যামিনোমিথেন বা মিথাইল অ্যামিন বা একটা 1 ডিগ্রি অ্যামিন। দ্বিতীয় ক্ষেত্রে যেটা দেখতেছি যে আমার এইখানেও কিন্তু এটাকে কিন্তু আমি 1 ডিগ্রি অ্যামিন বলবো। এটা কিন্তু একটা 2 ডিগ্রি কার্বন, এটা কিন্তু 2 ডিগ্রি কার্বন, রাইট? বাট অনেকে এটাকে ভুলে অনেকে বলে ফেলে যে এটা কি 2 ডিগ্রি অ্যামিন না। 2 ডিগ্রি অ্যামিন বলতাম যদি অ্যামোনিয়ার দুইটা হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়, কিন্তু এখানে অ্যামোনিয়ার কিন্তু একটা হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়েছে, তাই এটাও কিন্তু একটা 1 ডিগ্রি অ্যামিন, রাইট? এরপর এখানেও কিন্তু আমার অ্যামোনিয়ার একটা হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়েছে, সুতরাং আমি কোনো প্রকার ডাউট ছাড়াই বলে দিতে পারি এটা হলো একটা 1 ডিগ্রি অ্যামিন। তো আমাদের যাই ঘটুক না কেন, যতটুকুই ঘটুক না কেন, আমরা দেখতে পাচ্ছি এটাকে অনেকভাবে দেখা যায়, কিন্তু মূল বিষয় হচ্ছে অ্যামোনিয়ার যদি একটা হাইড্রোজেন প্রতিস্থাপিত হয় তখন তাকে বলবো, কি বলবো? তখন তাকে বলবো আমার 1 ডিগ্রি অ্যামিন। সো এরপর আমরা ধীরে ধীরে এরপর এটাতে যাই। আমরা হচ্ছে এখন 2 ডিগ্রি অ্যামিন বা সেকেন্ডারি অ্যামিন নিয়ে কাজ করব। তো 2 ডিগ্রি অ্যামিন বা সেকেন্ডারি অ্যামিন নিয়ে কাজ করতে গেলে জিনিসটা মাথায় রাখতে হবে, যেগুলো মাথায় রাখতে হবে আমরা দেখাচ্ছি। সো সেকেন্ডারি অ্যামিন হলো যদি আমার ওই অ্যামোনিয়া মূলকের দুইটা হাইড্রোজেন প্রতিস্থাপিত হয় তাহলে NH বাকি থাকে, তো বাকিতে যাই ডুবু, বাকিতে যদি আর মূলকও যায় সেটাও একটা 2 ডিগ্রি অ্যামিন। আবার যদি NH এর একটা আর মূলক একটা ফিনাইল মূলক, এটাও 2 ডিগ্রি অ্যামিন। এমনও যদি হয় যে NH এর দুই পাশে দুইটা ফিনাইল মূলক আছে, তাও এটা 2 ডিগ্রি অ্যামিন। মোট কথা হচ্ছে অ্যামোনিয়ার কয়টা প্রতিস্থাপিত হচ্ছে হাইড্রোজেন সেটার উপর নির্ভর করে এটাকে কত ডিগ্রি অ্যামিন সেটা এটাকে ক্লাসিফাই করা হয়। এরপর আসতেছে টারশিয়ারি অ্যামিন বা 3 ডিগ্রি অ্যামিন। একইভাবে এখানে অ্যামোনিয়ার 3টা হাইড্রোজেন চলে গেলে তার আসলে হাতে 3টা হাত খালি থাকে এবং যাই বাকি থাকে তাই হলো তার টারশিয়ারি বা 3 ডিগ্রি অ্যামিন, রাইট? তো একইভাবে এটাই ডাইমিথাইল ফিনাইল অ্যামিন হতে পারে, এমনও হতে পারে যে 3টা মূল জায়গায় যদি 3টা ফিনাইল মূলক হয় তাও কিন্তু এটাকে আমি এটা যদিও হওয়া অনেক হাইলি আনলাইকলি, বাট স্টেবল থাকে না খুব একটা, এটাও একটা 3 ডিগ্রি অ্যামিন। সো এটাই হচ্ছে আমাদের 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যামিনের বিষয়। কিন্তু এখন আমি যদি বলে কোয়াটার্নারি লবণ, যদি আমরা মনে রাখতে হবে অ্যামোনিয়ার মৌলের মধ্যে, অ্যামোনিয়ার যৌগের মধ্যে এটা কি, এটা হলো একটা মুক্ত জোড় ইলেকট্রন, রাইট? আমার মুক্ত জোড় ইলেকট্রন, এটা এক্সট্রা ইলেকট্রন থাকে। তো আবার তার 3টা বন্ধন থাকা সত্ত্বেও তার একটা 2টা ইলেকট্রন দেওয়ার একটা ক্ষমতা আছে। তো এখান থেকে 2টা দিয়ে সে নিজে একটা পজিটিভ চার্জ সৃষ্টি করতে পারে নিজের মধ্যে এবং একটা বন্ধনের সৃষ্টি করতে পারে। এবং আসলে সে যেটা গঠন করে সেটা হচ্ছে একটা কোয়াটার্নারি লবণ। সে তার এখানে দেখতে পাচ্ছেন সে 4টার সাথে যুক্ত হতে পারতেছে, আসলে একটা যুক্ত হচ্ছে যেটা সাহায্য করতেছে তার মুক্ত জোড় ইলেকট্রন, মানে আসলে তার নিঃসঙ্গ ইলেকট্রন যুগলের মাধ্যমে আরো একটি অ্যালকাইল মূলক, মানে এখানে আসলে বন্ধনটা নিঃসঙ্গ ইলেকট্রন যুগলের মাধ্যমে হচ্ছে, যেহেতু এটা লোন পেয়ার ইলেকট্রন বা মুক্ত জোড় ইলেকট্রনের মাধ্যমে হচ্ছে। সো ওই ক্ষেত্রে যেটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার সেটা হচ্ছে তার মধ্যে একটা পজিটিভ চার্জ সৃষ্টি হচ্ছে, সে নিজেটা ক্যাটায়নের মধ্যে কাজ করতেছে, তাই তার পাশে অ্যানায়ন থাকে এবং এটাকে বলা হয় কোয়াটার্নারি লবণ। এবং এই ক্ষেত্রে নামগুলোকে আর অ্যামিন বলবো না, একে অ্যামোনিয়াম বলবো। আমরা কিন্তু সবসময় জানি ক্যাটায়নের নাম আম দিয়ে শেষ হয়, রাইট? সো এই জন্য এটা ট্রাইমিথাইল ইথাইল অ্যামোনিয়াম ক্লোরাইড, আমরা জানি যে অ্যামোনিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড। তো পজিটিভ জিনিসপত্র আসলে আমাদের ইনঅর্গানিক কেমিস্ট্রি নামকরণ আম দিয়ে শেষ হয়। সো এইভাবেও এটা
ট্রাইমিথাইল ইথাইল অ্যামোনিয়াম ক্লোরাইড হিসেবেই শেষ হবে। এবার দেরি না করে আমরা বিক্রিয়াতে চলে যাই। আমরা অনেকক্ষণ ধরে প্রকারভেদ নিয়ে পড়াশোনা করলাম, এখন আমরা বিক্রিয়াতে যাব। তো বিক্রিয়াতে যাওয়ার আগে যে জিনিসটা বুঝতে হবে সেটা হচ্ছে আমরা বিক্রিয়াগুলো কিভাবে করবো এটা ব্যাপারটা বোঝাটা দরকার। তো প্রথম কথা হচ্ছে আমাদের যে মিথাইল অ্যামিন যেটা আছে, যেটা হচ্ছে খুব সবথেকে ওয়ান অফ দ্য মোস্ট সিম্পলেস্ট অ্যামিন, এটা প্রস্তুতি আমাদের অনেক বেশি দরকার, কারণ আমরা এই মিথাইল অ্যামিন থেকে অন্যান্য অনেক যৌগ পেতে পারি। তো আমরা একদম প্রথমে কিভাবে পরীক্ষাগারে করব, এবং আমি বারবারই বলছিলাম পরীক্ষাগারে করতে গেলে আমরা লিকুইড ক্যাটালিস্ট ব্যবহার করি এবং মোটামুটি চিপ করবো, চিপ মানে একদম কম দামের মধ্যে যেভাবে করা যায়, মিনিমাল ভাবে, মিনিমালিস্টিক ভাবে বা অত্যন্ত স্বল্প পরিসরের মধ্যে কিভাবে করা যায় তা করার জন্য আমরা পরীক্ষাগারে ওভাবে তৈরি করার চেষ্টা করি। তো করার জন্য আমরা যে বিক্রিয়াটা করি সেটা হচ্ছে হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া নিয়ে আমরা কাজ করি। হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়াতে আমার কি হয় সেটা বোঝার বিষয়। হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়াতে যেটা ঘটে সেটা হচ্ছে আমার এখানে যে একটা কার্বনিল মূলক আছে, কার্বনিল মূলকটা আছে, সেই কার্বনিল মূলকটা চলে যায় এবং আপনার এটা যে কোনো ধরনের হফম্যান ক্ষুদ্রাংশকরণে একটা করে কার্বন কমে যায়। ধরা যাক এখানে আমার কার্বন কয়টা আছে, একটা দুটা, এখানে কার্বন আছে আমার দুটা, এবং আমার ফাইনাল যে প্রোডাক্টটা হয়েছে ওখানে আমার কার্বন আছে একটা। তা আমাদের পরীক্ষায় বা যে কোনো জায়গায় হফম্যান ডিগ্রেডেশন বা হফম্যান, এটাকে ইংরেজি নাম হচ্ছে হফম্যান ডিগ্রেডেশন বা হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া। হফম্যান ডিগ্রেডেশনে আপনার সবসময় কার্বন সংখ্যা 1 করে হ্রাস পায়। সো আমার যদি 1 করে হ্রাস পায়, তাহলে আমার যদি এক সাইডে n সংখ্যক কার্বন থাকে তাহলে অন্য সাইডে আমার n-1 সংখ্যক কার্বন থাকবে, এবং এটাই হচ্ছে আমার মোটামুটি বেসিক। এক সাইডে যদি n কার্বন থাকে ওই সাইডে n-1 কার্বন থাকে, এবং এখানে যেটা ঘটে সেটা হচ্ছে আপনার যে হ্যালোজেন এর সাথে তো আপনার তারা একটা লবণ তৈরি করবে, ঠিক আছে, এবং তার সাথে সাথে এই যে কার্বনিল মূলক আর এখানের সাথে তারা একটা যৌগ তৈরি করবে, একটা কার্বনিক যৌগ তৈরি করবে সবসময় ক্ষারের সাথে, এবং তারা পানি তৈরি করবে। কিন্তু মোট বিষয় যেটা হচ্ছে আমার এখানে যদি ধরা যাক C2H5CONH2 হতো, তখনও এখান থেকে তৈরি হতো C2H5NH2, রাইট? তো হফম্যান ক্ষুদ্রাংশকরণ দিয়ে আমরা অ্যাকচুয়ালি যে কোনো ধরনের প্রাইমারি অ্যামিন তৈরি করতে পারি, কারণ তাহলে আমার কি দরকার, আমার যেহেতু হফম্যান ক্ষুদ্রাংশের কার্বনিল মূলকটা চলে যাচ্ছে একেবারে, তাই আমরা হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া দিয়ে মোটামুটি সব ধরনের একটা প্রাইমারি অ্যামিন তৈরি করতে পারি। বাট যেহেতু মিথাইল অ্যামিন আমাদের জন্য সবচাইতে একদম প্রথম সিম্পল কম্পাউন্ডের একটা, আমি মিথাইল অ্যামিনের উপর ফোকাস করার চেষ্টা করেছি। সো এখন আমরা অ্যামিনের কিছু বিক্রিয়া দেখবো, এবং অ্যামিনের কিছু বিক্রিয়া থেকে আমরা অ্যামিনিয়াম থেকে ডায়োজিনাম লবণ এই বিভিন্ন বিক্রিয়া নিয়ে পড়াশোনা করার চেষ্টা করবো। সো এটা হলো আমার Na2 আর HCl এর সাথে যদি বিক্রিয়া করি, আমরা প্রথমে NaCl HNO2 আসবে, এবং এটাকে আমরা OH আকারে দেখি সবসময়, যে OH হচ্ছে আমরা এটা দিয়ে প্রায় সময় অনেকগুলো বিক্রিয়া আমরা দেখবো, এই OH সাহায্যে বিক্রিয়াগুলো। তো আমার এটার সাথে বিক্রিয়াটা কিভাবে ঘটে সেটা হচ্ছে বোঝার বিষয়, যে এখানে প্রথমত যখন আমার অ্যাসিড তার সাথে বিক্রিয়া করবে, আমার যে অ্যানিলিনের সাথে বিক্রিয়া করবে, তখন আমার যেটা ঘটবে সেটা হচ্ছে এখানে NH2HCl এর সাথে একটা অন্তর্বর্তী বা ইন্টারমিডিয়েট কম্পাউন্ড তৈরি করবে। এটা হলো একটা অন্তর্বর্তী যৌগ, রাইট? এটা যেহেতু একটা অন্তর্বর্তী যৌগ, এখানে একটা অন্তর্বর্তী যৌগ সে গঠন করবে, এবং পরবর্তীতে আমার OH সাথে সাহায্য নিয়ে যেটা ঘটবে সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ বিষয়, এখান থেকে একটা নাইট্রোজেন যাবে, এখান থেকে নাইট্রোজেন এখানে আসবে। সো আলটিমেটলি এই নাইট্রোজেন এখানে যাওয়ার ফলে সেটা ডায়াজোনিয়াম ক্লোরাইড তৈরি করবে, N2Cl হয়ে গেল। এখানে যদি একটা নাইট্রোজেন আসে, আপনি যদি একটু খেয়াল করেন, একটু বিক্রিয়াটা খেয়াল করার চেষ্টা করেন, সেটা হচ্ছে এখানে দেখেন NCl H2, আপনার এখানের মধ্যে H3, তিনটা হাইড্রোজেন আমি ভুলে যান আপাতত, আমি কেন বলছি সেটা বলি, তিনটা হাইড্রোজেন আছে, তিনটা হাইড্রোজেনকে ভুলে যান, তো এখান থেকে নাইট্রোজেন ঢুকে গেল, নাইট্রোজেন দুটো ঢুকে যাওয়ার ফলে এখানে ডায়াজোনিয়াম ক্লোরাইড তৈরি হলো। ডায়াজোনিয়াম কেমনে তৈরি আমরা এর আগে লেকচারে দেখেছি, সো ওইটা নিয়ে আমি বিস্তারিত যাচ্ছি না। কিন্তু এখন যে জিনিসটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এখানে তিনটা হাইড্রোজেন ছিল আর এখানে একটা হাইড্রোজেন পানি, তো আমরা অলরেডি এখানে দুইটা পানি তৈরি হবে, তো দুইটা পানি, এবং আলটিমেটলি আমার এখানের মধ্যে ডায়াজোনিয়াম ক্লোরাইড তৈরি হবে। ডায়াজোনিয়াম বিষয়টা আবার ক্লিয়ার করি, ডায়াজোনিয়াম মানে হচ্ছে দুইটা অ্যাজো, অ্যাজো মানে নাইট্রোজেন, দুইটা অ্যাজো, ডাইঅ্যাজো। এটা যেটা একটা কার্বন, আমি আবার বলছি যেটা একটা ক্যাটায়ন, ক্যাটায়নের থেকে আমার ইয়ামটা আসছে, যেমন অ্যামোনিয়াম বা সোডিয়ামে যেভাবে আসে। তো এটা হলো আমার ডায়াজোনিয়াম ক্লোরাইডের গঠন,
এবং তৈরি করার উপায় আমরা হচ্ছে মেইনলি হচ্ছে অগ্ন বিক্রিয়াটা করে, কিন্তু আমার HCl-টা আমার অন্তর্বর্তী যৌগ গঠনে সাহায্য করে এবং মূল বিক্রিয়াটা করে আমার অগ্ন বা HNO2। তো এটা ছিল আমার ডায়াজোনিয়াম ক্লোরাইড গঠনের প্রক্রিয়া অ্যামিন থেকে। তো এবার আমরা অ্যামিনের সক্রিয়তা ক্রম নিয়ে আলোচনা করব ধীরে ধীরে। আচ্ছা, আমরা এখন অ্যামিনের সক্রিয়তা ক্রম নিয়ে পড়াশোনা করব এবং ধীরে ধীরে এইটা নিয়ে আমরা আলোচনা করব। কিন্তু এটা আলোচনা যাওয়ার আগে জিনিসটা বুঝতে হবে, সেটা হচ্ছে নাইট্রোজেন পরমাণুতে ইলেকট্রন প্রাপ্যতা বাড়লে কেন অ্যামিনের সাথে তার ক্ষারকত্ব বা তার বিক্রিয়া সক্রিয়তাটা নির্ভর করে। প্রথম কথা হচ্ছে আমরা অ্যামিন কি ক্ষারক না বেস, এটা একটা প্রথম প্রশ্ন। অ্যামিন কি অ্যাসিড অর বেস, অ্যাসিড নাকি বেস? লাইক আপনাদের অনেকের মধ্যে প্রশ্ন হতে পারে এটা কি অ্যাসিড নাকি বেস, চিন্তা ভাবনা করতেছেন। তো আসলে অনেক সময় হাইড্রোজেন দান বা হাইড্রোজেন গ্রহণ দিয়ে আসলে অ্যাসিড বেস বোঝা যায় না, তখন আমাদের সাহায্য নিতে হবে কিসে? লুইস থিওরি, রাইট? লুইস থিওরি। তো লুইস থিওরি কি বলে যে ইলেকট্রন যুগল যে গ্রহণ করে, যুগল গ্রহণকারী হলো আমার অ্যাসিড, রাইট? মানে ইলেকট্রন যুগল যে গ্রহণ করবে সে অ্যাসিড। নাকি ভুল বলছে? আমার ইলেকট্রন যুগল যে গ্রহণ করবে সে অ্যাসিড, আর ঠিকই বলছে। আর এটা হচ্ছে আপনার ইলেকট্রন যুগল যে দান করবে সে হলো আমার বেস বা ক্ষার, রাইট? তো এখন কথা হচ্ছে আমার অ্যামিন বা এদের মানে আমি যদি একটু রিভিউ করি, আমাদের যাদের যেটা বাড়তি আছে সে সেটা দান করবে, যেটা ঘাটতি আছে সে সেটা গ্রহণ করবে, রাইট? তো আমরা যদি একটা অ্যামোনিয়ার দিকে চিন্তা করি বা অ্যামিন মূলকের দিকে চিন্তা করি, নাইট্রোজেনের সবসময় একটা নিঃসংযোজক ইলেকট্রন বা লোন পেয়ার ইলেকট্রন আছে, রাইট? তো এটা একটা তার এক্সট্রা, তাতে তার মধ্যে বাড়তি আছে, রাইট? তো সে যদি বাড়তি আসছে সে কি দান করবে না গ্রহণ করবে? অবভিয়াসলি সে দান করতে চাইবে, তাহলে অবভিয়াসলি যেটা কি হবে, সে তার অ্যাসিড হিসেবে কাজ করবে না, সে কাজ করবে আমার বেস বা ক্ষার হিসেবে। সো এখন যদি চিন্তা করি তাহলে হচ্ছে তোমার এদের মেইন বিক্রিয়া হবে ক্ষার আকারে, তাহলে আমার কি অ্যাসিড নাকি বেস, মানে অ্যাসিড নাকি বেস যদি আমার প্রশ্ন থাকে, তো অবভিয়াসলি হচ্ছে না, অ্যামিন হলো আমার অ্যামিন ইকুয়ালস টু আমার বেস, মানে তাহলে মেইন বিক্রিয়া বেসিক হবে। কিছু কিছু ক্ষেত্রে অ্যাসিডিক জিনিসপাতি দেখা যায়, বাট সেটা অনেক কমপ্লিকেটেড বিষয়, এটা আমাদের সিলেবাসে নাই। বাট আসল কথাটা হচ্ছে এখানে তারা হচ্ছে লুইস ক্ষার হিসেবে কাজ করবে। তো এটা যদি চিন্তা করি তার ইলেকট্রন হচ্ছে এটা, এখানে যদি চিন্তা করি ইলেকট্রন এটা, তার ইলেকট্রন এটা, তার মানে তার মানে প্রাপ্যতা যত বাড়বে না, তার ধন সম্পদের পরিমাণ সেটা দান করবে। কিন্তু যদি দান করতে চায়, তার যদি ধন সম্পদের পরিমাণটা বেশি হয় তাহলে সে সহজে দান করতে পারবে। অবভিয়াসলি এখানের মধ্যে সে দান করতে গেলে একটু চিন্তা ভাবনা করবে, তার দিয়ে দিলে কি তার কিছু থাকবে, বাট এইখানে দিতে গেলে তাকে দিয়ে দিলেও তার একটা ব্যাকআপ আছে, মানে এটাকে চিন্তা করতে পারি তার একটা ব্যাকআপ হিসেবে। সো ব্যাকআপ হিসেবে চিন্তা করতে গেলে সে জানে সে দিয়ে দিলেও তার একটা ব্যাকআপ আছে, কারণ আমরা আবার বলতেছি আর মূলকের পজিটিভ ইন্ডাকটিভ এফেক্ট আছে। আর মূলকের কি আছে? আর মূলকের পজিটিভ ইন্ডাকটিভ এফেক্ট আছে। যেটা আর মূলকের যেহেতু পজিটিভ ইন্ডাকটিভ এফেক্ট আছে, তাহলে আমরা কি বলতে পারি, আর মূলক সবসময় ইলেকট্রনটাকে ঠেলে দেয়, রাইট? ইলেকট্রনটাকে যদি সে ঠেলে দেয় তাহলে আমরা এখান থেকে এটাও তো বলতে পারি যে ইলেকট্রন ঠেলে দেয় তাহলে তার প্রাপ্যতা বাড়ে দিচ্ছে, এক্ষেত্রে দুই দিক থেকে প্রাপ্যতা হচ্ছে। তাহলে 1 ডিগ্রি অ্যামিনের মানে 0 ডিগ্রি থেকে 1 ডিগ্রি অ্যামিনের কি হচ্ছে, অ্যামিনের যেহেতু মুক্তজল ইলেকট্রন আছে তাহলে তার ক্ষারকত্ব অনেক বেশি, মানে একদম 0 থেকে শুরু করতে গেলে 1 ডিগ্রি এবং 2 ডিগ্রিতে ক্ষারকত্ব আরো বেশি হবে, কারণ তার এখানে দুই দিক থেকে হচ্ছে। তাহলে অ্যামিন কে বেশি সক্রিয়? অবভিয়াসলি এটা হচ্ছে আমার সবচেয়ে বেশি সক্রিয়, মানে এই হচ্ছে আমার সবচেয়ে বেশি সক্রিয়, কারণ তার একটা না দুইটা ব্যাকআপ আছে। দুইটা ব্যাকআপ থাকার ফলে সে সহজে দিয়ে দিতে চাইবে, কারণ সে জানে যে দিয়ে দিলেও তার একটা ব্যাকআপ আছে, মানে তার কোনো মানে খুব বাজে অবস্থায় পড়তে হবে না। আপনি যদি কাউকে কখন টাকা ধার দিবেন, যখন আপনার পর্যাপ্ত ব্যাকআপ আছে বা আপনি জানেন যে আপনি তাকে দিলেও আপনি কোথা থেকে পাচ্ছেন। কিন্তু এই দিলে তাকে খুব নিঃসঙ্গ হয়ে যায়, কারণ তার কাছে টাকা ব্যাকআপ দেওয়ার মতো কেউ নাই। তো এইভাবে চিন্তা করলাম সহজে বুঝতে পারি, যেহেতু অ্যামিন হচ্ছে আমার লুইস থিওরি অনুসারে লুইস ক্ষার হিসেবে কাজ করে, সুতরাং অ্যামিনের এই ক্ষেত্রে ওই বিষয়টা ওভাবে করাটা তার জন্য স্বাভাবিক। সো এখন পর্যন্ত যেটা হয় সেটা হচ্ছে আমরা যদি বলতে চাই আমাদের অ্যামোনিয়া যেটা ছিল, অ্যামোনিয়া থেকে আমরা দেখতে পাচ্ছি যত R(NH2) যদি যত আর মূলক থাকে ততই সে তার দিকে ইলেকট্রন ঠেলে দিবে, ততই তার এখানে তার ইলেকট্রন প্রাপ্যতা বেড়ে যাবে, যার ফলে তার সক্রিয়তা বেড়ে যাবে, রাইট? এটা আমরা সহজেই বুঝছি। এরপরেরটা কি? এরপরে হচ্ছে দুইটা থাকবে,
দুটো যদি থাকে তাহলে কি হয়, দুটো থাকলে এখানে দুই দিক থেকে দুইটা দিচ্ছে, সো এটা আরো বাড়ছে। কথা হচ্ছে দুই থেকে দুইটা দিলে তো হয়, এখন যদি আমার তিন দিক থেকে তিনটা দেয়, তিন থেকে তিনটা দিলে কি হবে, এখানে তিন দিক থেকে সে তিনটার ইলেকট্রনের প্রাপ্যতা পাচ্ছে, তিন দিক থেকে যদি সে পাচ্ছে তার ফলে কি করতেছে, সে তিন দিক থেকেই তার ইলেকট্রন অ্যাভেলেবিলিটি হচ্ছে। এবং তিন দিক থেকে ইলেকট্রন অ্যাভেলেবিলিটি হলে আপনারা যদি মাথা চিন্তা করেন তাহলে তো ভাবতে পারেন যে এটারই তো মানে এটা তো আরো বেশি হওয়ার কথা, বা এটা সবচেয়ে বেশি সক্রিয় হওয়ার কথা, কিন্তু এটা কি এত হবে? তা হবে না। কেন হবে না, এটা ব্যাখ্যাটা এখানে আছে। তো আমরা দেখতে পাচ্ছি যে অবভিয়াসলি আমাদের এখানে একটু গোছানো ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছি যে নিঃসঙ্গ ইলেকট্রনের প্রাপ্যতা যত বাড়ে খারাপ শক্তি তত বৃদ্ধি পায়। তো ইলেকট্রন অ্যালকাইল মূলক তো অবভিয়াসলি ইলেকট্রন ত্যাগী, রাইট? আমরা বললাম তার ধনাত্মক আবেশধর্মী, তাই সে তার দিকে দিকে ঠেলে দেয় ইলেকট্রন। তো এখন কথা হচ্ছে অ্যামোনিয়া অপেক্ষা অ্যালকাইল অ্যামিন বেশি, আবার ডাইমিথাইল অ্যামিন অবভিয়াসলি মিথাইল অ্যামিন থেকে বেশি, সেটা ট্রাইথাইল অ্যামিন আরো বেশি কথা ছিল, কিন্তু এখানে কি হচ্ছে স্টেরিক বিকর্ষণ বা স্টেরিক হিন্ড্রেন্স। এইটা আপনাকে বলা হয় স্টেরিক হিন্ড্রেন্স, বা একটা বাংলা নাম আছে যাকে বলে স্থানিক বাধা। বাংলা নামটা সুন্দর, বাংলা নামটাকে বলা হয় স্থানিক বাধা, রাইট? তো স্থানিক বাধা হলে কি হবে, স্থানিক বাধা হলে দেখেন যে এখানে যে বিক্রিয়ক আছে বা রিঅ্যাকটেন্ট তার সাথে করতে যাবে, কিন্তু সে তিনটা মূলক এত বেশি স্থানিক বাধা দিবে যাতে তার যে ইলেকট্রন দেওয়ার সাথে ধরেন দিলে যে তাকে যে সুযোগ সুবিধা দিত বা তাকে যে একটা সাপোর্ট দিত সেই তুলনায় এখানে উল্টা বাধাটা আরো বেশি দিচ্ছে। তো এই ক্ষেত্রে তার বিকর্ষণটা এত বেশি হচ্ছে, সেটা হচ্ছে তার যে ইলেকট্রন দিত প্রাপ্যতা বাড়িত সেটা সে তুলনায় অনেক বেশি বাধা দিচ্ছে। তো তুলনামূলকভাবে সে আসলে অনেক তার সক্রিয়তাটা অনেকাংশে সে কমাই ফেলতেছে, অনেকাংশে সে কমাই ফেলতেছে। তো এই বিষয়টা বোঝাচ্ছিল যে আমার অনেক সময় আমার স্টেরিক হিন্ড্রেন্স বা স্থানিক স্টেরিক বিকর্ষণ বা স্থানিক বাধা অনেক সময় তার যে ইলেকট্রন যে দিচ্ছে মেঘ সেটার থেকেও তার স্থানিক বাধার প্রভাবটা আরো বেশি হয়ে যায়। তো এই বিষয়টা বোঝানো দরকার ছিল বলে আমি এটা দেখিয়েছি। তো আমরা এখন যে বিষয় নিয়ে একটু চিন্তা করতেছি সেটা হচ্ছে অ্যানিলিনের রেজোন্যান্স নিয়ে কাজ করব। তো অ্যানিলিনের রেজোন্যান্স নিয়ে কাজ করতে গেলে কি দেখতে হবে, যে আমার এখানের মধ্যে এটার মানে বিষয়টা কি, যে আমাদের রেজোন্যান্স কাকে বলে বা ওখানে তার অর্থ প্যারা নির্দেশক কাকে বলে, ওটা নিয়ে তো আমরা এর আগেও ডিটেইল দেখাইছি, সামনেও দেখাবো। বাট মূল বিষয়টা হচ্ছে অর্থ প্যারা নির্দেশকের ক্ষেত্রে এখানে একটা জিনিস হচ্ছে অ্যামিনমূলক বা অ্যামিনমূলক হলো বেশ ভালো একটা সক্রিয়কারী গ্রুপ। সক্রিয়কারী গ্রুপ বলতে কি বুঝছি, সক্রিয়কারী গ্রুপ বলতে আমরা বুঝতেছি যে সে খুব ভালোভাবে ইলেকট্রন মেঘ তার দিকে ঠেলে দিতে পারে এবং তার সক্রিয়তা বাড়াই দেয়। তার মানে ঠেলে দেওয়ার পাশাপাশি হচ্ছে সে যদি তার মূলকের সক্রিয়তা বাড়াই দেয়, মানে মূলক বলছে তার যদি তার নিউক্লিয়াসের সক্রিয়তা বাড়াই দেয়, নিউক্লিয়াস বলতে আমি বোঝাচ্ছি এটাকে, নিউক্লিয়াসের সক্রিয়তা বাড়াই দিলে তাকে বলা হয়ে থাকে যে আমার সক্রিয়কারী মূলক। যেমন অনেক সময় দেখা যায় যে অনেক সময় সক্রিয়কারী মূলক মানে যে মানে অর্থপ্যারা নির্দেশক মানে সক্রিয়কারী মূলক তা না। যেমন তারা যখন ক্লোরিনের সাথে যুক্ত হয় তখন সে অর্থপ্যারা নির্দেশক হলেও সে কিন্তু সক্রিয়কারী মূলক না, ওটা আমরা সামনে ডিটেল দেখবো। সো এটা যাওয়ার আগে যে ব্যাপারটা বলি সেটা হচ্ছে অ্যামিন মূলকের যে ইলেকট্রন প্রাপ্যতা দিচ্ছে এবং রেজোন্যান্স সৃষ্টি করে, তো সে তার অর্থ পজিশন দুইটাতে, মানে এখানে অর্থ এখানে মানে অর্থ পজিশন দুইটাতে, জাস্ট এখানে হাইলাইট করার জন্য বলছি, আর তার প্যারা পজিশন মানে এখানে আমি জাস্ট এটাতে হাইলাইট করলাম যে অর্থ পজিশন প্যারা পজিশন, এই তিনটা পজিশনে তার ইলেকট্রন প্রাপ্যতাটা এত বেশি বাড়ায় দেয়, মানে সে এত বেশি বাড়ায় দেয় তো যখন কোনো বিকারক আসে সে এক জায়গায় স্থির থাকে না, একটাতে সে সন্তুষ্ট থাকে না, সে একই সাথে একের অধিক বা পারলে তিনটাতে সে যুক্ত হয়। তো এই জন্য দেখা যায় যে মনো সাবস্টিটিউটেড অ্যানিলিন বা একটা মাত্র প্রতিস্থাপিত অ্যানিলিন পাওয়া, একটা জায়গায় প্রতিষ্ঠিত পাওয়াটা খুবই ডিফিকাল্ট পাওয়া। তাই দেখা যায় অ্যানিলিনকে যখন আমি তাকে মানে অনেক বেশি মানে বিক্রিয়ার মধ্যে দিয়ে নিব বা প্রতিস্থাপন বিক্রিয়ার মধ্যে দিয়ে নিব, তখন দেখা যায় সবসময় ট্রাই সাবস্টিটিউটেড যৌগ তৈরি হয়, মানে থ্রি প্রতিস্থাপিত কারণ হয় 2, 4 আর 6 পজিশন, মানে অর্থ আর প্যারা পজিশন। কেন হয়? কারণ তার ইলেকট্রন প্রাপ্যতাটা অর্থ আর প্যারা পজিশনে এত বেড়ে যায় আর অ্যানিস্টো মূলক এত ভালো সক্রিয়কারী মূলক যে আসলে তার একক প্রতিস্থাপিত যৌগ পাওয়াটা খুবই ডিফিকাল্ট, রাইট? সো এই জন্য আমরা ওইখানে পাই না, তাই আমরা থ্রি প্রতিস্থাপিত যৌগটা পাই। আমরা সামনের দিনে প্রাইমারি অ্যামিনের যে কার্বন অ্যামিন বিক্রিয়া আছে সেখানে আমরা কিছু ডিটেল জিনিস দেখবো, বাট সেটা দেওয়ার আগে আমার অ্যানিলিন নিয়ে বোঝার বিষয়টা হচ্ছে এতটুকু। এটা আপনাদের বোঝার জন্য গুরুত্বপূর্ণ বলে আমি এটা খুব যত্ন নিয়ে দেখানোর চেষ্টা করেছি। এবার আমরা স্যান্ডমেয়ার বিক্রিয়া, গ্যাটারম্যান বিক্রিয়া, অ্যাজোরঞ্জক বিক্রিয়া, যুগলান বিক্রিয়া এগুলো নিয়ে অনেকের অনেক কমপ্লেইন থাকে, অনেকে এটা নিয়ে প্যারা খাই এবং আমি চেষ্টা করি যত সহজে বোঝানো যায় আপনাকে বোঝানো। তো আমাদের চিন্তার মধ্যে যে জিনিসটা একটু কনফিউশন সৃষ্টি করে আমাদের অনেকের মধ্যে সেটা হচ্ছে স্যান্ডমেয়ার, গ্যাটারম্যান, অ্যাজোরঞ্জক ও যুগলান বিক্রিয়া। সেটা করতে গিয়ে অনেকেরই মাথা খারাপ হয়ে যায় এবং অনেকেই ভাবে যে বিক্রিয়াগুলো আসলে কিভাবে লিখবে বা কিভাবে করবে।
সো আমি বেসিক কিছু জিনিস আবার রিভিউ করতেছি যেটা অ্যামিনের বিক্রিয়ার মধ্যে গুরুত্বপূর্ণ। এটা আবারও রিপিট একটা পার্ট। তো এটা কি? এটা হলো আমার ডায়াজোনিয়াম ক্লোরাইড, রাইট? এটা আমার ডায়াজোনিয়াম লবণ। এটা হচ্ছে আমার কপার ব্রোমাইড HBr। সো আমরা যদি কপার ক্লোরাইড চাইতাম তাহলে আমরা এখানে ব্যবহার করতে হতো HCl। যদি আমরা আয়োডাইড চাইতাম তাহলে পটাশিয়াম আয়োডাইড ব্যবহার করতে হতো। একসাথে সবগুলো বিক্রিয়া আমি কিন্তু দেখিয়েছিলাম এর আগে একটা লেকচারে, তো আপনারা ফলো করলে বুঝতে পারবেন। এই বিক্রিয়ায় যেখানে হচ্ছে আমি কপারের হ্যালাইড লবণ ব্যবহার করছি, কপারের হ্যালাইড লবণ ব্যবহার করছি, তাকে যদি ব্যবহার করে থাকি ওই বিক্রিয়াকে বলা হয় স্যান্ডমেয়ার রিঅ্যাকশন। আমি আবার রিপিট করি, আমি যদি কপারের হ্যালাইড লবণ ব্যবহার করে থাকি তাহলে যে বিক্রিয়া হবে তা হবে স্যান্ডমেয়ার রিঅ্যাকশন, এবং ওখান থেকেও আমরা হ্যালোবেনজিন পেয়ে যেতে পারি, রাইট? তবে হ্যালোবেনজিন পাওয়ার একমাত্র উপায় কি এটা? না, একমাত্র উপায় এটা না। আমরা হ্যালোবেনজিন গেটারম্যান বিক্রিয়াতেও পেতে পারি, কিন্তু ওখানে আমরা কপারের লবণের বদলে কপার চূর্ণ ব্যবহার করব। কি ব্যবহার করব? আমরা কপার চূর্ণ ব্যবহার করব। তো কপার চূর্ণ ব্যবহার করা, এখন কথা হচ্ছে আমাদের প্রশ্ন হতে পারে যে একই বিক্রিয়া আমরা যদি কপার লবণের মধ্যে কি ব্যবহার করতেছি? কপার চূর্ণ। এবং একই বিক্রিয়া যদি আমি কপার লবণ ব্যবহার করতাম ওকে বলা হতো স্যান্ডমেয়ার, তো কপার চূর্ণ ব্যবহার করলে তাকে বলা হয় গ্যাটারম্যান রিঅ্যাকশন। কি বলা হয় তাকে? তাকে বলা হয় গ্যাটারম্যান রিঅ্যাকশন, রাইট? সো এইটাই হ্যালোজেন অ্যাসিড সহ কপার চূর্ণকে করলে আমার যে ডায়াজোমূলক হ্যালোজেন দ্বারা প্রতিস্থাপিত হয়ে যে বিক্রিয়াটা হয় সেটা হচ্ছে আমাদের আলটিমেটলি হ্যালোবেনজিন তৈরি হয়। এই বিক্রিয়াকে বলা হয় গ্যাটারম্যান বিক্রিয়া। একমাত্র পার্থক্য হচ্ছে আমি এখানে কপার চূর্ণ ব্যবহার করতেছি, আমার কপার লবণ ভার্সেস কপার চূর্ণ। সো দুটোর মধ্যে পার্থক্যটা কি? দুটোর মধ্যে পার্থক্য আছে, এটার মেকানিজম আর এটার মেকানিজম একই রকম না। আর দ্বিতীয় কথা হচ্ছে কপারের লবণ, এটা কপার ক্লোরাইড হতে পারে, কপার ব্রোমাইড হতে পারে, দুইটা আলাদা আলাদা জিনিস। কিন্তু গ্যাটারম্যানের ব্যাপার যেটা হচ্ছে আমার যে ডায়াজোনিয়াম লবণটা থাকতেছে সেটাই তো আসলে আলটিমেটলি তৈরি হচ্ছে। এবং এখানের মধ্যে জিনিসটা দেখেন, আপনারা যদি এখানে খেয়াল করে দেখেন যে আমি একটা ক্লোরোবেনজিন থেকে আলটিমেটলি কিন্তু এরকম অনেক ধরনের যৌগ তৈরি করতে পারতেছি। গ্যাটারম্যান আসলে এটা করাটা ওভাবে ডিফিকাল্ট। তো গ্যাটারম্যানটা আসলে ক্লোরোবেনজিন পাওয়াটাই সুবিধা। গ্যাটারম্যান দিয়ে আমরা মূলত ক্লোরোবেনজিনই পেয়ে যাই। মানে গ্যাটারম্যান দিয়ে ক্লোরোবেনজিন পাওয়ার সবচেয়ে সুবিধাজনক, মানে ক্লোরোবেনজিন পাওয়ার জন্য সুবিধাজনক, ক্লোরোবেনজিন পাওয়ার জন্য সুবিধাজনক, রাইট? সো এটা হচ্ছে আমাদের মেইনলি ক্লোরোবেনজিন বানানোর জন্য সবচেয়ে সুবিধাজনক, কারণ হচ্ছে আমরা চূর্ণ ব্যবহার করলে তার সারফেস এরিয়া অনেক বেড়ে যায়, এবং যদি সারফেস এরিয়া বেড়ে যায় তাহলে তার বেড়ে যায় সারফেস এরিয়া বেড়ে গেলে যেটা ঘটে সেটা হচ্ছে তার এফিসিয়েন্সি বা দক্ষতা, এফিসিয়েন্সি বেড়ে যায়। এফিসিয়েন্সি যদি বেড়ে যায় তাহলে হচ্ছে কি ঘটে? এফিসিয়েন্সি বেড়ে গেলে আমার বিক্রিয়ার দক্ষতাটা বেড়ে যায়। তো গ্যাটারম্যান বিক্রিয়া হচ্ছে মেইনলি আমরা যখন ক্লোরোবেনজিন বানাতে যাব তখন গ্যাটারম্যান বিক্রিয়াটা আমাদের সবচেয়ে বেশি কাজে আসে। এই বিষয়টা আপনাদের জন্য দরকার বা গুরুত্বপূর্ণ বলে আমি ডিসকাস করার চেষ্টা করছি। অ্যাজোরঞ্জক বিক্রিয়া, অ্যানিলিন ইয়েলো তৈরি করার বিক্রিয়া হচ্ছে। এখানে যে বিক্রিয়াটা হচ্ছে এই বিক্রিয়াটা কি বিক্রিয়া? হ্যাঁ, দুটো নাইট্রোজেন মিলে যাচ্ছে, এটাকে বলা হয় কাপলিং রিঅ্যাকশন, রাইট? সো আপনারা অ্যানিলিন ইয়েলো সংকেতটা লিখে নেন, আপনাদের কাজে আসবে। এবং এখানে আসলে আলটিমেটলি বিক্রিয়া হচ্ছে এক নাইট্রোজেনের সাথে, মানে এখানে দুটো নাইট্রোজেন, রাইট? দুটো নাইট্রোজেনের মধ্যে মানে কি এভাবে ছিল, রাইট? তো ওখানের মধ্যে যে বল একটা বন্ধন ভেঙে এখানে একটা ওই তিন ট্রিপল বন্ধন একটা বন্ধন এখানে চলে আসছে, রাইট? আলটিমেটলি ওইটাই, এবং আলটিমেটলি ক্লোরাইডে চলে যাচ্ছে। এবং ক্লোরাইডে চলে গেলে কি হচ্ছে? ক্লোরাইডে চলে গেলে এখানে যে হাইড্রোজেনের প্রতিস্থাপিত হচ্ছে, ওই হাইড্রোজেন আর ক্লোরাইডটা মিলে তৈরি করতেছে হাইড্রোজেন ক্লোরাইড। ওই ত্রিবন্ধনে একটা বন্ধন এখানে চলে এসে তাদের মধ্যে একটা বন্ধন করতেছে, যেটাকে বলা হয় কাপলিং ইভেন্ট। এই ইভেন্টটাকে বলা হয় কাপলিং ইভেন্ট। সো এই বিষয়টা আপনাদের বোঝার জন্য গুরুত্বপূর্ণ বলে আমি ব্যাপারটা দেখালাম। অ্যানিলিন ইয়েলোর ক্ষেত্রে সেটা গুরুত্বপূর্ণ, সবচেয়ে সিম্পল। এই কালারটা হচ্ছে হলুদ কালারের কালার রং, কারণ আমি অ্যানিলিনের সাথে হচ্ছে ডায়াজোনিয়াম ক্লোরাইড বিক্রিয়া করলে আমি অ্যানিলিনের দ্রবণটা ইয়েলো কালার হয়ে যাবে বা হলুদ কালার হয়ে যাবে বলে তাকে আমি বলছি অ্যানিলিন ইয়েলো। একইভাবে বাটার ইয়েলো হচ্ছে একটু মানে আপনার এখানের মধ্যে এই যেটা তৈরি করবে, এখানে হচ্ছে অ্যানিলিনের বদলে আমার ইয়েলো কালার তৈরি হচ্ছে, কিন্তু এটা অ্যানিলিনের দ্রবণকে সে ইয়েলো করতেছে না, এটা আটার দ্রবণকে ইয়েলো করতেছে, যেটা হচ্ছে কিছুটা সলিউশন অনটা বাটারি সলিউশন, তাই এটাকে বলা হয় বাটার ইয়েলো।
সো এই ব্যাপারটা আপনাদের বুঝতে হবে যে আমার NN ডাইমিথাইল অ্যানিলিন যুগলিত হচ্ছে, এটা কেবল একটা পিওর অ্যানিলিন না, এবং এটা অনেক তৈলাক্ত মিশ্রণ, তাই এটাকে অনেকে ব্যাটারি ইয়েলো বলে। ব্যাটারি ইয়েলো বলার আরো অনেকগুলো ইন্ডাস্ট্রিয়াল কারণ আছে, বাট এটা তৈলাক্ত স্তরের কারণে অনেকে এটাকে ব্যাটারি ইয়েলো বলে থাকে। এরপর হলো আমার মিথাইল অরেঞ্জ। একইভাবে আমার এখানে জাস্ট পার্থক্য হচ্ছে এখানে এই মূলকটা আলাদা, এটা হচ্ছে আমার এক্সট্রা মূলক, এটা মাথায় রাখবেন। এবং এটা বাটার ইয়েলোর মতোই, বাটার ইয়েলো আর এটার মধ্যে কোনো পার্থক্য নাই, বাটার ইয়েলো আর এটার মধ্যে কোনো পার্থক্য নাই, বাটার ইয়েলো আর এটার মধ্যে যদি এখানে যদি একটা SO3H যুক্ত হয়ে যেত এই পজিশনে, তাহলে হচ্ছে আলটিমেটলি এটা অরেঞ্জ কালার তৈরি হতো। মানে আমি যদি এখান থেকে এটা বাদ দিয়ে দিতাম তাহলে ওটা হচ্ছে আপনার ইয়া হয়ে যেত, আপনার বাটার ইয়েলোর মতো হয়ে যেত। সো এই বিষয়টা বুঝতে হবে যে অ্যানিলিনের সাথে ডাইজোনিয়াম ক্লোরাইড দিলে অ্যানিলিন ইয়েলো, আমি আবার ডাইজোনিয়াম ক্লোরাইডটা যদি আমি একটা ডাইমিথাইল অ্যানিলিনের সাথে দেই তাহলে সেটা তৈরি করবে বাটার ইয়েলো, যদি সেটা হলুদ কালার। যদি কমলা রঙের রং যোগছে জাস্ট ওখানে একটা SO3H মূলক যুক্ত করে দিব এই জায়গাটাতে, সেটা হচ্ছে আমার বোঝার জন্য গুরুত্বপূর্ণ বলে আমি এটা দেখানোর চেষ্টা করেছি। তবু অনেকের মধ্যে একটা জায়গায় একটা কনফিউশন থেকে, কনফিউশনের জায়গাটা হচ্ছে আমার, মানে কনফিউশনের জায়গাটা হচ্ছে কোন জায়গায়, কনফিউশনের জায়গাটা হচ্ছে এই তিনটা বিক্রিয়া যেটা দেখাইছি এটা কমন কি জিনিস থাকে, এটা মনে রাখার টেকনিক। আমরা একটা জিনিস যে মনে রাখার একটা বিশেষ টেকনিক নিয়ে কাজ করব, মনে রাখার টেকনিক। সো টেকনিকটা আসলে কি, মানে এই ক্ষেত্রে কিভাবে আমি এটাকে মনে রাখতে পারি। মনে রাখার টেকনিকটা হচ্ছে, আমি এটা একটা স্লাইড নিয়ে বোঝানোর চেষ্টা করছি। তিনটা বিক্রিয়াতে কমন জিনিস থাকবে, একটা ডায়াজোনিয়াম ক্লোরাইড, ডায়াজোনিয়াম ক্লোরাইড দেখতে পাবো আমরা, একটু কেয়ারফুলি লিখি এটাকে, ডায়াজোনিয়াম ক্লোরাইড। আবার এখানেও আমরা দেখতে পাচ্ছি একটা ডায়াজোনিয়াম ক্লোরাইড উপস্থিত আছে, রাইট? ওকে, সো এখানে আলটিমেটলি যে জিনিসটা কমন জিনিসটা ঘটবে, প্রত্যেকটাতে একটা ডায়াজোনিয়াম ক্লোরাইড থাকবে। আমার অ্যানিলিন ইয়েলো, বাটার ইয়েলো বা মিথাইল অরেঞ্জ তিনটা ক্ষেত্রেই থাকবে। প্রথমটা একদম শুরু হবে সবচাইতে সিম্পলেস্ট অ্যানিলিন দিয়ে, এরপরেরটা তাদের জিনিসপাতি সিম্পলেস্ট অ্যানিলিন দিবে, তার মানে এখানে এটার থ্রুতে কাপলিং ঘটবে, এই ক্লোরিন আর প্রতিস্থাপিত হাইড্রোজেন মিলে HCl তৈরি করবে, রাইট? তো কাপলিং ঘটবে কে? কাপলিং ঘটাবে এ, তার একটা বন্ধন ভেঙে যাবে, একটা বন্ধন ভেঙে গেলে কি হবে, রাইট? এই তো এটার মাধ্যমে কাপলিং ঘটবে এবং আমরা আমাদের যে নির্ধারিত যৌগটা আছে সেটা পেয়ে যাব, রাইট? এবং আলটিমেটলি তৈরি হবে HCl, তো এটা কমন HCl তৈরি হবে। একইভাবে আমার পরের বাটার ইয়েলোটাও পুরোপুরি সেম, জাস্ট এখানে NN ডাইমিথাইল, এটা মিথাইল আছে, এখানেও ক্রিয়াটা একই, এখানেও মেকানিজমটা একই, এখানেও আমরা দেখতে পাবো একই জিনিস হচ্ছে, রাইট? অলরাইট, এটার ক্ষেত্রে কি হবে? এটার ক্ষেত্রেও একই জিনিস, কিন্তু এখানে এটা কিন্তু সেম একই জিনিস। আমি জাস্ট একই জিনিসটা হুবহু নিচে তুলে দিলাম, হুবহু তুলে দিলাম। হুবহু তুলে দিয়ে যেটা ঘটলো, আমার এই সাইডে দিয়ে জাস্ট একটা SO3H থাকবে এবং আলটিমেটলি এটা আর এটা হুবহু একই, জাস্ট এক সাইডে খালি একটা এক্সট্রা SO3H থাকবে। এবং আমি এটা আবার লিখছি আবার পুরোটা N ডাবল বন্ড N, এখানে একটা বেনজিন এবং একই সাথে আমরা দেখতে পাবো এটাকে যদি লিখতে পারি NCH3CH3। তো মোট বিষয়টা হচ্ছে সব জায়গায় প্রথমে একটা ডাইজোনিয়াম ক্লোরাইড কনস্ট্যান্ট থাকবে, আপনি লিখে নেবেন এবং আলটিমেটলি আমার HCl তৈরি হবে। প্রথম বিক্রিয়া তো HCl তৈরি হবে, সেকেন্ড বিক্রিয়া তো HCl তৈরি হবে, থার্ড বিক্রিয়া তো HCl তৈরি হবে। সবচাইতে সিম্পলেস্ট ফর্মটা হচ্ছে যেটা অ্যানিলিন থেকে তৈরি করে, তাই এটাকে বলা হয় অ্যানিলিন ইয়েলো। যেহেতু এখান থেকে আপনার আরেকটু কমপ্লেক্স থেকে তৈরি হয়, এটা হচ্ছে বাটার ইয়েলো। অ্যান্ড এখানে যেটা হচ্ছে, এখানে যেহেতু অরেঞ্জ কালার তৈরি হয়, এটা হলো মিথাইল অরেঞ্জ। তো এই বিষয়টা আপনাদের বোঝার জন্য গুরুত্বপূর্ণ বিধায় আমি এটাকে আপনাদেরকে একটু আলাদা করে ডিটেইল আকারে বোঝানোর চেষ্টা করছি। আমরা এখন একটা প্রশ্ন, এই প্রশ্নটা বারবার স্লাইডে চাপ করে যাওয়ার কারণে বারবার চলে আসতেছিল, হয়তো আপনাদের মধ্যে অনেকের মধ্যে একটা আগ্রহ সৃষ্টি করছিল যে আসলে এখানে কি হচ্ছে না হচ্ছে। যার জায়গায় আপনাদের আগ্রহের জায়গাটা সমাপ্ত করে আমরা আমার আগ্রহ দিয়ে সমাধানটা দিব, মানে আমরা নিজেটা চিন্তা করি যে অর্থোটলিউডিন কাকে বলে, দেখতে পাচ্ছেন? হ্যাঁ, জায়গায় সমাধানে যাওয়ার আগে আমরা নিজেরাই চিন্তা করি, রাইট, যে অর্থোটলিউডিন কাকে বলে, রাইট? সো
অবভিয়াসলি আমার এখানে মানে টলুইন, রাইট? টলুইন এন্ড অর্থোটলুইন কাকে বলে একটু বোঝার চেষ্টা করলে আপনারা ব্যাপারটাকে বুঝতে পারবেন। কিভাবে বুঝবেন? সো আমার অর্থোটলুইন থেকে আমার অর্থোক্লোরোটলুইন তৈরি করতে হবে, রাইট? সো আমরা আলটিমেটলি এখানে টলুইন হচ্ছে এটা, এবং আমার আলটিমেটলি তৈরি করতে হবে যে অর্থোক্লোরোটলুইন, মানে আমার অর্থ পজিশনে আমার ক্লোরিন আসতে হবে, রাইট? সেখানে যদি ধরা যাক স্যান্ডম্যার নাও দিত, তাও আমরা জানি একটা অ্যামিন মূলকের জায়গায় একটা ক্লোরিন মূলক বসাবো, তা আসলে অ্যামিন মূলক আর ডায়াজোনিয়াম মূলক অনেক কাছাকাছি, তাদের সাথে একটা মাঝামাঝি একটা অবস্থা হইতে পারে, এবং আমার আলটিমেটলি এই অর্থোটলুইন থেকে আমার দরকার অর্থোক্লোরোটলুইন। সো এই বিক্রিয়ার ধাপটা আসলে স্যান্ডম্যার দিয়ে সবচেয়ে সহজভাবে করা যায়, না দিলেও আপনারা ভাবে করতেন। সো আমরা চলে যাই সমাধানে। সো বেসিক্যালি যেটা করছে এটা হচ্ছে কি আমার অর্থোটলুইন, রাইট? সো এখানে স্যান্ডম্যার বিক্রিয়াতে যেটা ঘটে সেই কন্ডিশনটা করে আমার যেটা তৈরি করছে সেটা হচ্ছে মানে স্যান্ডম্যার বিক্রিয়া যেটা ঘটানোর জন্য যেটা দরকার, এটা তো কন্ডিশন দিলাম। তো এটা হচ্ছে আমি জাস্ট যেটা করছি তাকে স্যান্ডম্যার বিক্রিয়া করার জন্য তাকে প্রস্তুত করছি, মানে স্যান্ডম্যার বিক্রিয়া করার জন্য তাকে আমি রেডি করছি। কারণ আমরা জানি স্যান্ডম্যার বিক্রিয়া করার প্রথম শর্ত হচ্ছে ডায়াজোনিয়াম সল্ট থাকতে হবে, রাইট? ডায়াজোনিয়াম সল্ট থাকতে হবে, এবং ডায়াজোনিয়াম সল্ট থাকলে এবং ওখানে যদি তার যে হ্যালোজেনটা ছিল ওই জায়গাটা নাইট্রোজেনটা ছেড়ে দিবে, রাইট? তো ওইভাবে আমি তার ওই অনুসারে তার যথোপযুক্ত ক্যাটালিস্ট ব্যবহার করলে আমার আলটিমেটলি যে প্রোডাক্টটা তৈরি হবে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আমার সেই ক্লোরোবেনজিন তৈরি হতো আমাদের ক্ষেত্রে। কিন্তু এখানে টেকনিক্যাল প্রশ্ন, ক্লোরোটলুইন তৈরি করতেছে অর্থোক্লোরোটলুইন। আসলে আমাদের এই যে মানে ভার্সিটি বা অ্যাডমিশন ভর্তি পরীক্ষায় আপনার বেনজিন আর টলুইনের রিঅ্যাকশন প্রায় সময় ইন্টারচেঞ্জেবল থাকে। সো আপনি যে বিক্রিয়াগুলো বেনজিন দিয়ে শিখছেন বুয়েট ভর্তি পরীক্ষায় প্রায় একই বিক্রিয়া আপনাকে টলুইন দিয়ে প্রয়োগ করে দেখাতে হবে। মানে বুয়েট ভর্তি পরীক্ষায় এই জিনিসটা অনেক বেশি কমন যে বুয়েট এক্সামে যে বেনজিনের বিক্রিয়া তারা টলুইন দিয়ে দেখাতে পছন্দ করে বা টলুইন দিয়ে বের করে আনতে তারা পছন্দ করে এই বিক্রিয়াগুলো। তাই একটু দেখানোর জন্য কাহিনীটা করলাম, আর এখানে বিষয়টা বোঝার দরকার বলে আপনাদেরকে এই জিনিসটা দেখানোর চেষ্টা করেছি। আশা করি আপনারা এই বিষয়টা আত্মস্থ করতে পেরেছেন। এরপর হচ্ছে সমীকরণ সহ নির্ণয় করো কি ঘটে যখন অ্যাডেলিন, কস্টিক পটাশ ও ক্লোরোফর্মের মিশ্রণকে উত্তপ্ত করলে। অ্যাডেলিন, কস্টিক পটাশ, ক্লোরোফর্ম, এটা অবভিয়াসলি যে কোন বিক্রিয়া হবে, রাইট? হ্যাঁ, কার্বিলামিন বিক্রিয়া, রাইট? কার্বিলামিন বিক্রিয়া ঘটবে এবং আপনারা এটা দেখবেন, এবং এই বিক্রিয়া থেকেই আপনার মোটামুটি যে দুর্গন্ধযুক্ত, অতিরিক্ত দুর্গন্ধযুক্ত এই কম্পাউন্ডটা তৈরি হবে, রাইট? সো এই বিক্রিয়াটা দরকার, মাঝে মাঝে পরীক্ষায় আসে, ভর্তি পরীক্ষায় আসছিল। সো আমরা যা শিখি যে নামধারী বিক্রিয়াগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ। এটা আরেকবার প্রমাণ আমরা দেখতে পেলাম। নামধারী বিক্রিয়ার গুরুত্ব আমরা এই কোশ্চেনটা সলভ করতে গিয়ে বুঝতে পারলাম, রাইট? এরপর হচ্ছে কার্বিলামিন পরীক্ষা দ্বারা কিভাবে প্রাইমারি অ্যামিনকে শনাক্ত করা যায়। একই বিক্রিয়া আমরা হচ্ছে অ্যানিলিন দিয়ে দেখাচ্ছি। একই বিক্রিয়া আমরা দুইটার মধ্যে পার্থক্য কিভাবে জায়গা চাই যে প্রাইমারি অ্যামিন কাকে বলে, যে একটা মাত্র প্রতিস্থাপিত হয়েছে, রাইট? এই যে দুর্গন্ধযোগ্য যৌগ দুই ক্ষেত্রে যেটা তৈরি হচ্ছে, এই বিক্রিয়া দুইটা কেবল প্রাইমারি অ্যামিন দিবে। তারপর আমরা কার্বিলামিন বিক্রিয়া কেবল প্রাইমারি অ্যামিন দিবে, এবং প্রাইমারি অ্যামিন দিলেই ওটা একটা দুর্গন্ধ তৈরি করবে। আপনাকে দেওয়া হলো একটা টেস্ট টিউব দিয়ে বলে এখানে অ্যামিন আছে, কিন্তু আপনাকে বলতে বলা হলো এখানে কি এটা কি 1 ডিগ্রি কিনা এনশিওর করতে, কারণ আপনি সামনেটা বিক্রিয়া করবেন বা ইন্ডাস্ট্রিতে এমন কিছু তৈরি করবেন যেটা আপনাকে এটা 1 ডিগ্রি কিনা এনশিওর করতেই হবে। তো এখন আপনি কি করতেছেন, তাহলে কেমনে বের করবেন? সোজা বাংলায় কথা হচ্ছে আপনি তাকে ক্লোরোফর্ম ঢালবেন, কস্টিক পটাশ ঢালবেন, এবং ওইটা ঢালার পর আপনি ইজিলি বুঝতে পারবেন যদি ওইখানে আপনি যদি হুড় করে একটা হয় এবং আপনি দুর্গন্ধে পাগল হয়ে যান, মাথা চুল ছিঁড়া শুরু করেন দুর্গন্ধে, তখনই বুঝতে পারবেন যে এখানে অবভিয়াসলি কি আছে, এখানে প্রাইমারি অ্যামিন আছে। আর যদি না থাকে তাহলে আপনি ইজিলি বুঝতে পারবেন যে এখানে প্রাইমারি অ্যামিন নাই। সো এইটা ছিল আমাদের একটা প্রায়োগিক বিষয়, এটা জুয়েট ভর্তি পরীক্ষায় আসছে। তার মানে বুঝতেছেন ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায় এই ধরনের প্রশ্ন অনেক বেশি আসে। নামধারী বিক্রিয়ার গুরুত্ব আমরা আবার বুঝতে পারলাম। আমরা এখন যে বিষয় নিয়ে কাজ করবো সেটা হচ্ছে অ্যামিনের জারণ বিক্রিয়া। সো অ্যামিনের জারণ বিক্রিয়াতে আসলে কি ঘটে সেটা আসলে বোঝানোর চেষ্টা করছি।
জারণ মানে কি দুটো বিষয় আমি এর আগেও বলছি, জারণ মানে দুইটা হতে পারে। সেটা হচ্ছে প্রথম বিষয় হচ্ছে যাদের আইদার অক্সিজেন যোগ করাকে জারণ বলা হয় বা হাইড্রোজেন বিয়োগ করাকে জারণ বলা হয়, রাইট? মানে আমি আইদার অক্সিজেনকে যদি যোগ করি তাকে বলবো জারণ, যদি আমি হাইড্রোজেন বিয়োগ করি তাকে আমি বলবো জারণ, রাইট? সো সব ধরনের অ্যামিন সহজে জারিত হয়। অ্যামিনের গঠন ও জারক পদার্থের প্রকৃতির উপর নির্ভর করে অ্যামিন জারিত হয়ে ভিন্ন ভিন্ন যৌগ উৎপন্ন হয়। অম্লীয় জারক সমূহ প্রাইমারি অ্যালকিটিক অ্যামিন যেমন ইথাইল অ্যামিনকে MnO4 দ্বারা যদি আমি জারণ করি তাহলে যেটা হচ্ছে, প্রথম কথা হচ্ছে এখানে হাইড্রোজেন চলে যাবে। এখানে কয়টা হাইড্রোজেন আছে? 4টা হাইড্রোজেন আছে। এখানে 2টা হাইড্রোজেন, তার মানে এখানে আসলে -H2 করছে। হাইড্রোজেন মাইনাস হওয়া কিন্তু কি জারণ, রাইট? তো একইভাবে এরপর হচ্ছে আমাদের এই যে ধাপটা ঘটে এটাকে বলা হয়, এটা বিশেষ জিনিস, এটাকে বলা হয় অ্যাসিড হাইড্রোলাইসিস। তো এটার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে জারণ, দুটো ধাপ, জারণ এবং কনজিকুয়েন্ট অ্যাসিড হাইড্রোলাইসিসের মাধ্যমে আমার এই বিক্রিয়াটা সম্পন্ন হচ্ছে এবং আলটিমেটলি আমার অ্যালডিহাইড তৈরি হচ্ছে অ্যামিন থেকে। তো এই প্রক্রিয়াটা হচ্ছে আমার প্রাইমারি অ্যামিন থেকে অ্যালডিহাইড তৈরির প্রক্রিয়া। পরবর্তীতে অনেক কাজে আসবে বলে আমি বিষয় দেখা গেলাম। এখন আমরা যে জিনিসটা একটু করে আলোচনা করব সেটা হচ্ছে ডিফারেন্ট, যে 5 ডিগ্রি 10 ডিগ্রি উষ্ণতায় অ্যানিলিন আর অম্লীয় জারক, আমরা অম্লীয় ক্ষারীয় দুটো দিয়ে দেখাবো। অ্যাসিডিক মিশ্রণ এবং H2CR7 দ্বারা যদি জারিত করি তাহলে হচ্ছে যেটা হচ্ছে একটা অম্লীয় জারক, রাইট? এটা হচ্ছে আমার জারক, আর এটা হলো আমার অম্লীয় মাধ্যম বা অম্লীয় অবস্থা, অম্লীয় মাধ্যম। সো মেইনলি জারণ করতেছে হচ্ছে আমার K2CR7, কিন্তু অম্লীয় মাধ্যম প্রোভাইড করতেছে অ্যাসিডটা, যেটা হচ্ছে H2SO4। আমি যদি অম্লীয় মাধ্যমে জারণ করি সেটা হচ্ছে যেটা জিনিস ঘটবে, জারণ মানে অক্সিজেন যোগ, রাইট? সো এখানে যেটা ঘটবে আমার দুই সাইডে দুটো অক্সিজেন যুক্ত হবে। অক্সিজেন দুইটা যুক্ত হওয়ার ফলে যেটা ঘটে সেটা হচ্ছে আমার এখানের মধ্যে ডাবল বন্ড একটা হারাই যাবে। তো একটা হারাই যাচ্ছে, বড় কথা হচ্ছে এটা ব্যালেন্স করতে পারলে, চিন্তা করে হিসাব করলে কিন্তু এটা হিসাব মিলে যায়, মানে কার্বনের বন্ধনের হিসাব মিললে এটা মিলে যায়। তো এটা প্যারা বেনজোকুইনন তৈরি হবে, দুই দিকে দুইটা, মানে এখানে হচ্ছে দুই দিকে দুটো অক্সিজেন, কুইনন না, দুই দিকে দুটো অক্সিজেন তৈরি হচ্ছে। এবং এখানে যেটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখানে নাইট্রোজেনটা একদম পুরোপুরি ছাড়া হয়ে যাচ্ছে এবং পানি আকারে বের হয়ে যাচ্ছে। পানি, হাইড্রোজেন বের হয়ে যাচ্ছে, নাইট্রোজেন পুরোপুরি ছাড়া হয়ে যাচ্ছে এবং পানি বের হয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়, কারণ এটা হচ্ছে আমরা অম্লীয় মাধ্যমে জারণ করলে এই বিষয়টা ঘটে। কিন্তু সামান্য একটা যদি আমি তার ক্ষার যোগ করে দিই, যে ক্ষার যোগ করে দিলে সেটা কমপ্লিটলি ডিফারেন্ট ঘটবে, কারণ তখন দুইটা যখন পরস্পর সাথে করবে তখন সে কাপলিং করবে। সো যখন সে ক্ষারীয় মাধ্যমে ব্যবহার করব, মানে এখানে OH মাধ্যম হচ্ছে ক্ষারীয় মাধ্যম, ক্ষারীয় মাধ্যম যখন ব্যবহার করব তখন হচ্ছে আমার কাপলিং বিক্রিয়া হবে বা যুগলায়ন বিক্রিয়া হবে বা অ্যাজোবেনজিন তৈরি হবে। আর যখন হাইড্রোজেন পারঅক্সাইড সহকে জারিত করব তখন ডাইরেক্ট নাইট্রোবেনজিন তৈরি হবে। তো বিষয়টা আমাদের মনে রাখা দরকার, যে আমি যদি আবার রিভিউ করি যে H+ মাধ্যমে জারণ যদি করি তাহলে হচ্ছে প্যারা বেনজোকুইনন, এবং এটা আমাদের জন্য একটা ফার্মাসিউটিক্যাল ইম্পর্টেন্ট কম্পাউন্ড। আমি যদি OH মিডিয়ামে করি তাহলে যেটা তৈরি হবে সেটা হচ্ছে একটা কাপলিং কম্পাউন্ড বা একটা অ্যাজোবেনজিন, যেটা হলো আবার একটা কালারফুল কম্পাউন্ড। এবং আমি যদি একটা H2O2 সাহায্যে করি বা পারঅক্সাইড সাহায্যে করি তাহলে তৈরি হবে নাইট্রোবেনজিন। তো মনে রাখার বিষয় হচ্ছে অম্লীয় মাধ্যমে করতে গেলে একটা ফার্মাসিউটিক্যাল ইম্পর্টেন্ট জিনিস তৈরি হবে। আমি যদি ক্ষারীয় মাধ্যমে করি যেটা তৈরি হবে সেটা হচ্ছে আমার কালার কম্পাউন্ড বা রঙিন জিনিস তৈরি করতে কাজে লাগে, আর পারঅক্সাইড দিয়ে করলে যেটা লাগবে সেটা হচ্ছে আমার বিস্ফোরক ইন্ডাস্ট্রিতে কাজে লাগবে। তো এই তিনটা পার্থক্য গুরুত্বপূর্ণ বিধায় আমি এটা বোঝানোর চেষ্টা করছি। আমরা এখন লেকচারের শেষের দিকে চলে আসতেছি, কিন্তু বিষয়টা হচ্ছে আমরা এখন যে টপিকটি নিয়ে পড়াশোনা করব সেটা হচ্ছে আমার অ্যাডমিশনের জন্য ওয়ান অফ দ্য মোস্ট ভেরি 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 ইম্পর্টেন্ট একটা টপিক, এবং এই জিনিসের কনসেপ্টে অনেকেরই সমস্যা থাকে, তাই এটা একটু সময় নিয়ে পড়ানোর চেষ্টা করতেছি। সো হ্যালোফর্ম বিক্রিয়া কাকে বলে? যে মিথাইল কার্বনাইল মূলক, মিথাইল কার্বনাইল বলতে বোঝাচ্ছে CH3CO বা COCH3 যার থাকে, তার এই COCH3 থাকলে যে মৌলজ বিক্রিয়াটা ঘটে সেটাকে বলা হয় হ্যালোফর্ম বিক্রিয়া ঘটার দিকে বেশি ঘটে। তো এখন যেটা হয় সেটা হচ্ছে
যদি হ্যালোজেন এবং গাঢ় NH, এখানে যে বিষয় আছে অনেকে যে কনফিউশন করে দেয়, এটা অবশ্যই কনসেন্ট্রেটেড হতে হবে। কনসেন্ট্রেটেড না হলে আমার হ্যালোফর্ম বিক্রিয়া হবে না। সো আমার কনসেন্ট্রেটেড বেস হতে হবে, এটা আমার অন্যতম বড় একটা শর্ত। তো প্রথম শর্ত হচ্ছে আমার COCH থাকতে হবে এবং এটার সাথে কনসেন্ট্রেটেড বেস থাকলে উত্তপ্ত করলে কার্বনের যুগটা জারিত হয়ে কার্বক্সিলিক অ্যাসিডে সোডিয়াম লবণে তৈরি হয়, কার্বক্সিলিক অ্যাসিডে সোডিয়াম লবণ তৈরি হয়। অ্যাসিড মধ্যে কার্বনের যৌগ থেকে একটি কার্বন পরমাণু কম থাকে। এখানে যদি ধরা যাক এখানে কয়টা কার্বন আছে, 3টা কার্বন আছে, এখানে কার্বন হবে আমার 2টা। ধরা যাক এখানে যদি আমার nটা কার্বন থাকে হ্যালোফর্ম বিক্রিয়া করার আগে, এখানে হবে আমার n-1 কার্বন। সো এখানে জিনিসটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে একটা হ্যালোফর্ম তৈরি হবে। এই ক্ষেত্রে যেটা হচ্ছে ক্লোরোফর্ম, যদি হয় ক্লোরিন দিয়ে ক্লোরোফর্ম তৈরি হবে, আর এটা সোডিয়াম হ্যালাইড এবং পানি উৎপন্ন হবে। সো গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমি যে কার্বনাল যৌগ থেকে একটা কার্বন শুরু করব, তো অ্যাসিড যেটা অ্যাসিডের যে লবণটা তৈরি হবে তার মধ্যে একটা কার্বন কমে যাবে। তো এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ বিষয়, কারণ ওখান থেকে একটা কার্বন আমার হ্যালোফর্ম তৈরি করতে সাহায্য হচ্ছে এবং এটা হচ্ছে তার বৈশিষ্ট্যকারী যৌগ, তাই বিক্রিয়াটাকে তার অনুসারে নামকরণ করা হয়েছে। হ্যালোফর্ম বিক্রিয়া করার শর্ত হচ্ছে কি? হ্যালোফর্ম বিক্রিয়া করার শর্ত হলো যে আমার CH3CO মূলক বিশিষ্ট কার্বনিক যৌগের সুনির্দিষ্ট পরীক্ষা। কথা হচ্ছে এটা কেবল CH3CO মূলক না, যারা হচ্ছে ইথানল, অ্যালকানল, টুরো হয়ে থাকে, কিন্তু কার্বক্সিলিক অ্যাসিড হবে না। এটা কেন হবে না? গভীর ব্যাখ্যা আছে। কি ব্যাখ্যা আছে আপনাকে চিন্তা ভাবনা করছেন? চিন্তা না করলেও সমস্যা নেই, আমি ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি। আমার যখন এরকম জাস্ট নর্মাল এতটুকুতেই সীমাবদ্ধ থাকে, তখন তাদের মধ্যে এই হ্যালোফর্ম বিক্রিয়া করার মতো অবস্থা থাকে। যখন আমাদের অ্যাসিড বিক্রিয়া হয় তখন তাদের মধ্যে একটা রেজোনেন্স হয়ে যায় বা একটা অনুরণন ঘটে। এখানের মধ্যে একটা বিশেষ অনুরণন ঘটে বা একটা রেজোনেন্স ঘটে। এই রেজোনেন্স ঘটে যাওয়ার ফলে যেটা ঘটে, তার আসলে হ্যালোফর্ম বিক্রিয়া করার জন্য তার যে অবস্থাটা থাকা দরকার, ইলেকট্রনের যেরকম অবস্থান দরকার বা ইলেকট্রনের যেরকম আপনার প্রাবল্য দরকার বা যেখানে তার খালি হওয়ার দরকার বা যেখানে তার বেশি হওয়া দরকার, সেই ব্যালেন্সটা নষ্ট হয়েছে। তো আমার একটা নর্মাল কার্বনিল মূলকের যে অবস্থা থাকে তার কিন্তু রেজোনেন্স থাকে না এখানে ওভাবে, কিন্তু এখানে অ্যাসিডের মধ্যে একটা খুবই রেজোনেন্স থাকে, খুবই স্টেবল রেজোনেন্স থাকে, যার ফলে হচ্ছে সে এই হ্যালোফর্ম বিক্রিয়া দিবে না। সো অবভিয়াসলি আমার যদি এখন কেউ যদি প্রশ্ন করে CH3COOH এটা কি হ্যালোফর্ম বিক্রিয়া দিবে? না, CH3COOH আমার কিন্তু হ্যালোফর্ম বিক্রিয়া দিবে না। সো এটা বোঝার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু কথা হচ্ছে ইথানল কেন হ্যালোফর্ম বিক্রিয়া দিবে? কারণ ইথানলটা জারিত করলে আমরা হচ্ছে আরেকটা যৌগ পাবো, যে যৌগটা হচ্ছে আমার আবারও CH3CO মূলক পাবো। সো এইটার ব্যাখ্যা আমরা সামনে দেখতে পাবো। যে তার আগে আমরা ক্লিয়ার করে নিই, সেটা হচ্ছে দ্বিতীয় শর্ত হচ্ছে গাঢ় থাকতে হবে অথবা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ক্ষার দ্রবণ ও হ্যালোজেন প্রয়োজন হয় এবং বিক্রিয়াটি 60 ডিগ্রি তাপমাত্রা সহজে ঘটে। হ্যালোফর্ম বিক্রিয়া করার সবচেয়ে আইডিয়াল টেম্পারেচার 60 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার। অনেক সময় প্রশ্ন আসে তার সাথে কত কেলভিন দিয়ে প্রশ্ন আসে, 333 কেলভিন। এটা অনেক সময় মুখস্থ রাখতে হয়, যেটা ভর্তি পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ, ভার্সিটি ভর্তি পরীক্ষা আসে, তাই বিষয়টা দেখানোর চেষ্টা করছি। এবং এখানে নিচের একটা এক্সাম্পল দিব যে মিথানল ও ইথানল পার্থক্য বিক্রিয়া হচ্ছে ইথানলকে হ্যালোফর্ম বিক্রিয়া দেয়, কারণ ইথানলকে জারণ করার পরে ইথানল তৈরি হয়, যেখানে CH3CO মূলক তৈরি হয়। আমরা এর আগে একটু করে দেখছি, একটু যদি রিভিউ করি, যে আমরা এর আগে দেখছি যে অ্যালকানল 2 দিতে পারে। অ্যালকানল 2 কেন দিতে পারে? দেখেন CHOHR, এটাকে যদি আমি জারণ করি, এই যৌগটাকে যদি আমি আলটিমেটলি জারণ করলে এই হাইড্রোজেন চলে যাবে, এটা থাকবে রাইট। তখন যে কিটনটা তৈরি হবে সেটাতেও কিন্তু CH3CO মূলক থাকবে। সো আমার কথা হচ্ছে তিনটা শর্ত। প্রথম শর্ত হচ্ছে তার মধ্যে CH3CO মূলক থাকতে হবে। দ্বিতীয় শর্ত হচ্ছে CH3CO মূলক না থাকলেও তাকে যে মূলক যে যৌগটা আছে তাকে যদি জারণ করার পরও CH3CO মূলক পাইতে পারি, তাও সে হ্যালোফর্ম বিক্রিয়া দিবে। কিন্তু অ্যাসিডের মধ্যে CH3CO মূলক থাকা সত্ত্বেও সে দিবে না, কারণ তার মধ্যে একটা ভালো রেজোনেন্স আছে এবং আমার যে দ্রবণটা আছে সেটা গাঢ় ক্ষার দ্রবণ হতে হবে এবং তার তাপমাত্রাটা অনেক বেশি হতে হবে, 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হতে হবে। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটা দিয়ে মিথানল বা CH3OH আর ভার্সেস C2H5OH এর পার্থক্যকরণ করতে পারি। এটা আমাদের ভর্তি পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ।
এটা আমি হ্যালোফর্ম পরীক্ষার মাধ্যমে দিই। কিন্তু আপনি যদি পরীক্ষা প্রশ্ন করেন যে আপনি এটা মিথানল বা ইথানল মধ্যে পার্থক্য কেমনে করবেন, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, কারণ আজকে আমরা অনেকে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতেছি না। আমার ইথানল কিন্তু খুব এসেনশিয়াল, খুব ভালো, কিন্তু আমার মিথানল হচ্ছে আমার অত্যন্ত লেভেলের টক্সিক। মিথানল ইজ টক্সিক। তো আপনার কিন্তু কোথাও মিথানল আছে কি নাই, যদি আপনি আয়োডোফর্ম বিক্রিয়া দিয়ে যদি আয়োডোফর্ম না পেয়ে থাকেন আপনার হ্যান্ড স্যানিটাইজারে, তার মানে যেখানে ইথানল আছে দাবি করা হচ্ছে, তার মানে ওখানের মধ্যে ইথানল নাই, মিথানল আছে, মিথানল থাকার চান্স আছে। তো আপনার ওই মিথানলের আইডেন্টিফিকেশনটা আপনার এটা দিয়ে খুব ইজিলি করে ফেলা যায়। আমরা আসলে ম্যাস স্পেকট্রোস্কোপি দিয়ে করব, বাট যদি আপনার কাছে রিয়েজেন্ট না থাকে আপনি আয়োডোফর্ম পরীক্ষা দিয়েও করতে পারেন। তো আপনার পরীক্ষায় যদি অনেক সময় প্রশ্ন করে, বোর্ডে পরীক্ষায় প্রশ্ন করে বা মাথা খাটিয়ে প্রশ্ন করে যে আপনাকে বলা হলো যে হ্যান্ড স্যানিটাইজার দেওয়া হলো, হ্যান্ড স্যানিটাইজার দিয়ে বললো যে এখানের মধ্যে অনেক একজন প্রশ্ন করলো এখানে কি মিথানল দিয়ে বানানো না ইথানল দিয়ে বানানো, আপনাকে পরীক্ষা করতে বললো। তা করার সহজ পরীক্ষা হচ্ছে আমি আয়োডোফর্ম পরীক্ষা দিয়ে যদি আয়োডোফর্মে হলুদ পদক্ষেপ পান তাহলে ওখানে ইথানল আছে, আর যদি না পান তাহলে মিথানল আছে। কিন্তু এটা যখনই বলবো যদি আপনাকে নিশ্চয় করে দেয় এখানে আইদার মিথানল আর মিথানল যে কোনো একটা আছে, আপনি ডিরেক্ট আসলে হলুদ পদক্ষেপ করলে যে ইথানল আছে তা কিন্তু না, বাট আসল কথা হচ্ছে বিষয়টা আপনাকে বুঝতে হবে। সো যদি বলা হয় যে মিথানল অথবা ইথানল আছে, আপনাকে বলতে হবে কোনটা আছে বের করতে, তখন আপনি এটা করবেন। তো বিষয়টা ক্লিয়ার করার জন্য আমি এই বিক্রিয়াটা আপনাদের উপরে দেখালাম। সো এরপরে আমরা একটু ক্লিয়ারলি কিছু জিনিস একটু দেখা যাচ্ছিলাম। তো আমি চেষ্টা করছি যে মানে এখানে মধ্যে যতটুকু দেখানোর চেষ্টা করছি, তো ওখানে একটা জিনিস বিষয় ছিল যে হ্যালোফর্ম বিক্রিয়া করতে গেলে কি হয় না হয়। সো আমি একটু বিষয়টা একটু সামারি করতে চাইছি এখানে। সেটা হচ্ছে আমাদের প্রথমত যে আমাদের COCH3 যে মূলকটাতে বলা হয় হ্যালোফর্ম বিক্রিয়াটা ঘটে। সো হ্যালোফর্ম বিক্রিয়ার মানে আমাদের মূল বিষয়টা কোন জায়গায়, যে আমরা একটা যৌগ থেকে একটা অ্যাসিডের লবণ পাই, লবণ পেয়ে আমরা হ্যালাইড বা পুরো বিক্রিয়াটা করি, সিগনিফিকেন্স কোন জায়গায়। সো এই জায়গাটা একটু মাথায় রাখবেন যে C2H5OH কে আমি যদি জারণ করি তাহলে CH3CH হবে, রাইট? CH3CH হবে, এটা হতে পারবে। বা আমি যদি এরপর ধরা যাক CH3 CHOH CH3 এটাও যদি করি তাও কিন্তু আমরা আলটিমেটলি CH3CO CH3, রাইট? কারণ এখানে আমাদের এই মূলকটা আছে। সো এখন যদি প্রশ্ন করেন যে ঠিক আছে তাহলে আমার C3H7OH কি হবে, তো CH3 CH2 CH2OH এই যদি জারণ করি তাহলে কি হবে, অবভিয়াসলি এখানে যেটা ঘটবে সেটা হচ্ছে CH3 CH2 COH। তো এখানে যে কার্বনিল ডিরেক্ট যুক্তটা আছে সেটা CH3CO না, তো এই ক্ষেত্রে তা হবে না। তো আমরা লাস্ট টাইম দেখলাম যে আয়োডিন দিয়ে জারণ করছে। আসল ব্যাপারটা হচ্ছে আসলে এটা জারক নরমাল জারণই আপনারা ভিজুয়ালাইজ করার চিন্তা করবেন। যদি ওইটা জারণ করার পরও একটা CH3CO মূলক কখনো থাকে তখনই একমাত্র আমার এই বিক্রিয়াটা ওভাবে জারণ করতে পারবেন আর হতে পারবেন। সেই জিনিসটা আপনাদেরকে মাথায় রাখতে বলবো যাতে আপনারা এই ধরনের প্রবলেম সহজে সলভ করতে পারেন। সো এখন যে বিক্রিয়ার পার্টটা দেখবো সেটা হচ্ছে অ্যানিলিনকে কিভাবে সালফানিলামাইডে রূপান্তর করা যায়, রাইট? সো এটা নিত্য চিন্তার মাধ্যমে দেখতে হবে, সেটা হচ্ছে চুয়েটের ভর্তি একটা প্রশ্ন। সো আপনাদের এটা ইম্পর্টেন্ট প্রশ্ন, আপনারা পদ দিয়ে চিন্তা করেন, আমি একটু হেল্প করবো আপনাদের। সো এখন যদি চিন্তা করি যে একটা দেখো আমরা একটু পজ দেওয়ার আগে একটু হিন্টস দেওয়ার চেষ্টা করি। এটা হচ্ছে অ্যানিলিন, কি অ্যানিলিন হচ্ছে এটা, রাইট? আর সালফানিলামাইড কি, সালফানিলামাইড হচ্ছে একই জিনিস, একদিকে NH2 থাকবেই আর একদিকে হচ্ছে SO2 NH2, রাইট? তো মোট কথা হচ্ছে আমার একটা NH2 থাকতেছে ইনট্যাক্ট, বাকি জায়গায় আমার কোনো কিছু এক্সট্রা অ্যাড করতে হচ্ছে। তা আমি কিভাবে করতে পারি, বা আরেকটু যদি পরিষ্কার করে আঁকি, এটা হচ্ছে অনেকটা এটাই যে এখানের মধ্যে আমার এখানে একটা সাইডে আমার NH2 আছে, একটা সাইডে জাস্ট SO2 আর NH2, রাইট? সো এইটা আছে আমার এই সাইডে আর এই সাইডে মিলায়ে। সো হোয়াট ক্যান উই ডু অ্যাবাউট দ্যাট, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়, রাইট? সো এখানে যে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আছে সেটা হচ্ছে বিক্রিয়ার মাধ্যমে দেখাতে বলছে।
সো আমি একসাথে দেখা দিচ্ছি। তো আসল বুদ্ধিটা হচ্ছে আমার এখানের মধ্যে যদি অ্যানহাইড্রেটের সাথে বিক্রিয়া করি, এখানে এই বিক্রিয়াটা হচ্ছে আমরা হচ্ছে যখন আমরা জৈব অ্যাসিডের জাতক নিয়ে পড়বো তখন আরো ক্লিয়ারলি বুঝতে পারবো। সো এখন আলটিমেটলি আমার দরকার হচ্ছে একটা জায়গায় NH2 ঠিক রেখে আমার একটা জায়গায় এখানে এটা তৈরি করা। তো বেসিক্যালি হচ্ছে আমি এই ধাপটা কেন করছি, এই ধাপটা করছি যাতে হচ্ছে আমার এই মূলকটা এখানে যুক্ত করার জন্য। কারণ আমি যদি এখানে মধ্যে এই অবস্থা না করতাম তাহলে হচ্ছে আমার এই মূলকটা প্যারা পজিশনে যুক্ত হতো না, আমার অর্থ পজিশনে যুক্ত হতে পারতো, রাইট? কারণ অ্যামিন মূলক হচ্ছে একই সাথে অর্থ প্যারা দুটোই, রাইট? কিন্তু এখন আমি যখন একটা বড় একটা গ্রুপ যুক্ত করছি তখন হচ্ছে স্টেরিক বাধার কারণে তারা আর অর্থ পজিশনে যুক্ত হবে না, কেবল প্যারা পজিশনে যুক্ত হবে, রাইট? সো আমি তাহলে একদিকের গ্রুপ কি হবে, আবার ওদিকে যদি অ্যামিন মূলকটা যুক্ত করে দিচ্ছি তার মানে আমার একদিকের গ্রুপ কনফার্ম হয়ে গেছে। উপরের মূলকটাকে আবার আগের অবস্থায় ফিরিয়ে আনার জন্য জাস্ট অ্যাসিড হাইড্রোলাইসিস করলে হবে, এবং অ্যাসিড হাইড্রোলাইসিস করলে আমার এটা আবার অ্যাসিড আকারে বের হয়ে যাবে। সো কথাটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে আমার এই ধাপটা হচ্ছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। অনেকে প্রশ্ন করে এই ধাপটা কেন করছি, আমি তো এখান থেকেও এটাকে অক্ষত রাখি না কেন, কারণ হচ্ছে আমার এখানে একটা স্টেরিক বাধা তৈরি করে, এবং এই স্টেরিক বাধাটা আমার গুরুত্বপূর্ণ বিধায় আমি এটা এখানে দেখানোর চেষ্টা করছি। দ্বিতীয় প্রশ্ন, এটা কি হবে? আমি আবারও বলি এখানে কাপলিং রিঅ্যাকশন ঘটবে। কাপলিং রিঅ্যাকশন ঘটলে কি হবে? Cl H মিলে HCl তৈরি করবে, রাইট? HCl তৈরি করে ফেলবে আর এখানে মধ্যে একটা কাপলিং হয়ে যাবে। সো ইজি, রাইট? বাকিগুলো অপরিবর্তিত থাকবে। তো কাপলিং রিঅ্যাকশন খুবই সিম্পল, বাকিগুলো অপরিবর্তিত থাকবে, তাই আপনার বাকিগুলো নিয়ে চিন্তা করবেন। তো এখন যে জায়গায় প্রশ্ন আসে সেটা হচ্ছে একটা মিথাইল অ্যামিন ও ফিনাইল অ্যামিনের মধ্যে আমি পার্থক্য কেমনে করব? সো মিথাইল অ্যামিন আর ফিনাইল অ্যামিন দুইটার মধ্যে সিমিলারিটি কোন জায়গায় আপনারা একটু চিন্তা করে বলেন। হ্যাঁ, দুইটাই হচ্ছে আমার প্রাইমারি অ্যামিন, রাইট? বাট ওইটা এখানে আসলে অতটা প্রাসঙ্গিক না। প্রাইমারি অ্যামিন হচ্ছে কি হচ্ছে না সেটা হচ্ছে অনেক বিষয়, আরো প্রাসঙ্গিক বিষয় আসছে। সো কেমনে বুঝবো, রাইট? সো ব্যাপারটা হচ্ছে তাদেরকে যদি আমি একই বিক্রিয়ার মধ্যে দিয়ে দিই, লেভেল প্লেইং ফিল্ডে নিয়ে আসি। সো লেভেল প্লেইং ফিল্ডে নিয়ে আসলে যেটা হবে সেটা হচ্ছে এটা আমার বলতে নো, এটা যদি করে এইখানে এখানে এরকম করলো আর এখানে এখানে এরকম করলো, আসলে হচ্ছে আমার কিন্তু এখানেও কিন্তু ডায়াজোনিয়াম লবণ তৈরি হয়। মানে এখানে যতটা হয় যে আমার প্রাইমারি অ্যামিনও কিন্তু তৈরি করে, কিন্তু সেটা খুবই খুবই আনস্টেবল, এবং এতটাই আনস্টেবল যে সে ধরেই রাখতে পারে না, যার ফলে হচ্ছে সে পরবর্তীতে সেই ডায়াজোনিয়ামের নাইট্রোজেনটা বের হয়ে যায় এবং আলটিমেটলি আমার ওইখানে আর থাকে না এবং অ্যালকোহল তৈরি করে। তো এই বিষয়টা বোঝা খুব বেশি গুরুত্বপূর্ণ এই জন্য যে আমার এই বিক্রিয়াগুলোর ক্ষেত্রে দুই ক্ষেত্রেই কিন্তু পার্থক্য আছেই ভালো, কিন্তু কথা হচ্ছে পার্থক্য করার জায়গাটা হচ্ছে আমার নিচেরটা হচ্ছে খুবই অল্প তাপমাত্রায় হবে, কিন্তু এটা অতটা সহজে হবে না। কিন্তু তার চেয়ে বড় কথা হচ্ছে এখানে সে পরবর্তীতে বিয়োজিত হচ্ছে এবং আমরা নাইট্রোজেনের বুদবুদ পাইতেছি, রাইট? কিন্তু এখানে আমি সহজে নাইট্রোজেনের বুদবুদটা পাবো না। সো এই বিষয়টা কিন্তু এই দুটার মধ্যে পার্থক্যকরণ করার জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ, তাই আমি এই বিষয়টা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তো আমরা এখানে হচ্ছে কিছু টিপস বা নোট বলতে যাচ্ছি যেটা আমাদের গুরুত্বপূর্ণ এই বিষয়টা বোঝার জন্য। তো কয়টা পয়েন্ট আমি একটু ওঠার চেষ্টা করছি। প্রথম পয়েন্টটা হচ্ছে আমাদের অ্যামিনে যতগুলো বিক্রিয়া দেখবো, মানে আমার প্রাইমারি সেকেন্ডারি টারশারি বা ডায়াজোনিয়াম দিয়ে যতগুলো বিক্রিয়া করবো, আমার ডায়াজোনিয়ামের রিঅ্যাকশনগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু আমার মনে রাখতে হবে ডায়াজোনিয়ামের বিক্রিয়াগুলোর ক্ষেত্রে আমার সবসময় যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে আমাদের সবসময় টেম্পারেচারটা খুব ভালো করে খেয়াল করতে হবে, কারণ ফেনলের বিক্রিয়ার সাথে ডায়াজোনিয়াম বিক্রিয়ার এখানে যে পার্থক্যকরণের জায়গাটা আছে সেটা বা তাপমাত্রার উপর অনেকাংশে নির্ভর করে। আমি সামনে নেক্সট লেকচারে ওইটা বিষয়ে আরেকটা একটু ডিটেল আনবো, বাট যাই হোক এখানে হচ্ছে আমাদের বিক্রিয়াগুলো করতে গেলে আপনার তাপমাত্রা অংশটা দেখতে হবে। আপনারা নিশ্চয়ই দেখছেন যে লাস্ট যে বিক্রিয়া দিচ্ছে সেখানে কিন্তু আমার যখন ডায়াজোনিয়াম লবণ তৈরি করছে তখন কিন্তু সে অল্প তাপমাত্রা দিচ্ছে, বেশি তাপমাত্রা দিতে কিন্তু অন্যদিকে রূপান্তর হতে পারতো, তাই এই বিষয়টা ওভাবে
দেখাই নাই, কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে আমার অর্গানিক কেমিস্ট্রিতে আপনাদের তাপমাত্রার দিকে আপনাদের খুবই পূর্ণ মনোযোগে তাকাতে হবে। সেকেন্ড যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে কাপলিং রিঅ্যাকশন। কাপলিং রিঅ্যাকশনে কিন্তু অনেক ঝামেলা থাকে। তো কাপলিং রিঅ্যাকশনের মধ্যে যেটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, এখানে অনেকগুলো বইতে অনেকগুলো রিঅ্যাকশন দিচ্ছে, অনেক বিক্রিয়া দিচ্ছে, কিন্তু আমার এখানে এই লেকচারে যে 3-4টা দেখাইছি সেটা পড়লে আপনাদের মোটামুটি সবগুলো কভার হয়ে যাবে। তাই এই 4টা একটু আপনারা বারবার দেখার চেষ্টা করবেন, কারণ পরীক্ষার জন্য এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। 3 নম্বর যে পয়েন্টটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আমাদের দুটো বিষয়, সেটা হচ্ছে আমাদের দুটো বিক্রিয়া দেখাইছি, একটা হচ্ছে হফম্যান ডিগ্রেডেশন আরেকটা কি এবং হ্যালোফর্ম, রাইট? সো দুইটাই হচ্ছে কার্বন সংখ্যা 1 করে কমে। তো আমাদের কিন্তু এখানে জিনিসটা যেটা গুরুত্বপূর্ণ বিষয় আছে সেটা দুইটাতে যেহেতু আমার কার্বন সংখ্যা 1 করে কমে, এটা হচ্ছে আমার হফম্যান ডিগ্রেডেশনে কার্বন সংখ্যা 1 করে অ্যামিন তৈরি প্রক্রিয়া, আর অ্যামাইড থেকে অ্যামিন তৈরি করি। আর হ্যালোফর্মে কি ঘটে আমরা হচ্ছে দেখতেই পাইছিলাম যে আমরা হ্যালোফর্ম বিক্রিয়াতে যেটা ঘটে মেইনলি যেটা হচ্ছে আমাদের এটার জন্য খুব গুরুত্বপূর্ণ বিষয়। তো ওইখানেও কিন্তু আমরা আলটিমেটলি একটা করে কার্বন কমতেছে, কিন্তু ওইখানে যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে অ্যাসিডের লবণ, রাইট? অ্যাসিডের লবণ। সো অ্যাসিডের লবণ থেকে আমরা কি জানি? আমরা তো জানি RC=Na, রাইট? তারপর যদি আমরা দেখি NaOH এর সাথে বিক্রিয়া দিলে কি হতে পারে? আপনারা নিশ্চয়ই চিন্তা করছেন যে এখানের মধ্যে আমি এখান থেকে অ্যালকেন পেতে পারি না, রাইট? সো অ্যাসিডের লবণ তো আলটিমেটলি সেটা আমার অ্যালকেন তৈরিতে কাজে আসবে। সো আমার যদি কার্বন সংখ্যা 1 কমাতে হয়, তো আমি হ্যালোফর্মের থ্রুতে আবার অ্যাসিডের লবণের থ্রুতে আমি অ্যালকেন, যদি আমার আগে একটা কার্বন বেশি ছিল তার থেকে 1 কার্বন কম, মানে আগে একটা কার্বনের যৌগ থেকে 1 কার্বন কম অ্যালকেন বানাতে হবে, তখন আমি কি ব্যবহার করব? তখন আমি হ্যালোফর্ম বিক্রিয়া ব্যবহার করব। আর যখন আমার হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়া দেখবো সেটা হচ্ছে কেবল অ্যামিন, যেখানে হচ্ছে কার্বন সংখ্যা N-1 যাচ্ছে। এই দুটো বিক্রিয়া ওই ক্ষেত্রে দরকার, এবং আমি বারবার বলার চেষ্টা করতেছি আপনাদের পরীক্ষার জন্য এই 3টা পয়েন্ট খুব বেশি গুরুত্বপূর্ণ। এইটা থেকে অনেকগুলো প্রশ্ন আসে, অনেক ধরনের প্রশ্ন আসে, অনেক কিছুই আসে। আপনাদের যে মূল বিষয়টা বোঝার দরকার সেটা হচ্ছে এই চ্যাপ্টারটা কনসেপচুয়ালি পড়া, তাহলে হচ্ছে আপনাদের সামনে অনেকগুলো প্রশ্নই থাকে। আমাদের অর্গানিক কেমিস্ট্রি অনেক শেষের দিকে, অনেকটা শেষের দিকে 70% কোশিশ করে দিচ্ছি, বাট আপনাদের হচ্ছে মূল বিষয় যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে আপনাদের পুরো বিষয়টা যাতে ভালোভাবে আত্মস্থ হয়, তার জন্য আমি চেষ্টা করেছি যতটা সহজভাবে দেখানোর। কিন্তু আপনাদের নিজেদের বই পড়তে হবে, যে কোনো বই ফলো করলেই হবে, আপনারা যেটা ইন্টারমিডিয়েটে পড়ছেন সেটা ফলো করলেই হবে। কিন্তু আমি আজকে যেটা কনসেপ্টগুলো দেখাইছি সেগুলো যদি আপনারা সাথে আত্মস্থ করার চেষ্টা করেন, বইয়ের সাথে মিলাই নেবেন, এবং এই চ্যাপ্টারটা পড়লে আপনাদের বুয়েটে কমপক্ষে 10 নম্বর আনসার, আপনাদের কুয়েটে 5, এবং চুয়েটে এটা খুবই পছন্দের টপিক। চুয়েটের পরীক্ষা থাকলে এখান থেকে প্রশ্ন হবে, চুয়েটে 10 নম্বর আনসার হয়ে যাবে। আর আইআইটিতে এখান থেকে 2টা এমসিকিউ থাকে এই সময়, এই অংশ থেকে। সো এটা থাকতেও পারে নাও থাকতে পারে, এটা মানে অন এভারেজ স্ট্যাটিস্টিক্যাল একটা পয়েন্ট বললাম। হয়তো ভাইয়া আপনি বললেন, কিন্তু পরে আর না থাকলে আপনার আবার মন খারাপ করবে। আসলে এমনই আসে প্রায় সময়, আসার সম্ভাবনা বেশি। তবে কিছুটা নিশ্চয়তা দিয়ে বলা যায় না। তবে আপনাদের সবার জন্য শুভকামনা, এবং আমরা আশা করি যে সবাই যদি এই চ্যাপ্টারটা ভালো মতো করেন এবং আপনারা যাতে সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, সেই শুভকামনা জানিয়ে আজকে লেকচারটা শেষ করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ এভরিওয়ান। আজকে লেকচার এতটুকুই।